সাবিনা, শুরু করো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা। 98 এসএসসি 98 এবং 2000 এইচএসসি বাংলাদেশ, আমাদের এই গ্রুপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা সবার সামনে এসেছি আমাদের কয়েকজন বন্ধুকে নিয়ে। বন্ধু, তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলতে সবার সাথে আছি। আশা করব তোমরাও আমাদের সাথে থাকবা। আমি সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আমার কথা বলি। আমি সাবিনা ইয়াসমিন। এরপর আছেন খোরশেদ আলী, তোমরা সবাই চেনো। খোরশেদের পরিচয়টা বলবে। আমি খোরশেদ। মোহাম্মদ খোরশেদ আলী। আহ, আমি আসলে এসএসসি পাস করেছি চট্টগ্রাম সাতকানিয়া থেকে, এসএসসি চট্টগ্রাম কলেজ, এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। বর্তমানে উত্তর ইউনিভার্সিটি, চট্টগ্রাম আইআইএসসি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। সাবিনা, আমাদের আসলে সিজার যুক্ত হয়েছে লেবানন থেকে, ওর ইফতারের টাইম হয়ে যাচ্ছে, তো ওকে দিয়ে স্টার্টটা করে দাও। পরবর্তীতে আমরা আলাদা আলাদা পরিচিত হয়ে নিব সিজার আচ্ছা, ইফতারে গেলে। এবার হচ্ছে সিজার সিজারের সম্পর্কে বলবে। সিজারের পরিচয়টা প্রথমে দিবে, যেহেতু ওর একটু পেশাগত একটু প্রবলেম আছে, প্লাস তোমার হচ্ছে ও একটু ইফতার করবে, সেজন্য আমরা সিজারকে একটু আগে রাখছি লাইভে। সিজার, তুমি বলতে পারো। ধন্যবাদ সাবিনা। অনেক অনেক ধন্যবাদ আমাকে আগে ফ্লোর দেওয়ার জন্য। যদি ইফতার টাইম চলে আসবে সেজন্য আমি সুযোগটা নিয়ে নিলাম। আমার পরিচয়, অনেকদিন ফ্রেন্ডদের সাথে মেশা, সো অনেকেই জানে। আমার ডাকনাম সিজার, আর আমার ভালো নাম হচ্ছে মাহমুদ হাসানাত। তো আমি নেভিতে আছি। নেভিতে আমাকে লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদ হাসানাত বলেই চেনে সবাই। তো আমি এসএসসি ইন্টার মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করেছি। এরপরে ইন্টারের পরে সরাসরি নৌবাহিনীতে যোগদান করি। সো বাইরের লাইফে মেশার সুযোগটা আমার হয়নি। নেভি থেকে আমি বিএসসি পাশ করি, এরপরে আমার প্রফেশনাল লাইফে পড়াশোনা। সো আমার লাইনটি একটু ডিফারেন্ট। হ্যাঁ, বর্তমানে আমি আছি হচ্ছে লেবাননে শান্তিরক্ষা মিশনে। এখানে নৌবাহিনী একটি কন্টিনজেন্ট আছে, সেখানে আমি দায়িত্ব পালন করছি। ধন্যবাদ। মাইকটা অফ আছে। সরি। তুমি যেখানে আছো, হাসনাত, তোমার কর্মক্ষেত্র, ওইখানে আসলে তোমাকে সবাই কি নামে চেনে? তোমার পরিচয়টা সবকিছু একটু বলো। আমাকে আসলে ডাকনাম তো সিজার। ফ্রেন্ডের কাছে আমি সিজার নামে পরিচিত হতে চাই। আর যদি বলো যে চাকরি ক্ষেত্রে আমাকে লেফটেন্যান্ট কমান্ডার হাসানাত নামে চেনে। ও, অনলি দ্যাটস ইট। আর আরেকটা প্রশ্ন করব, দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। সেটা হচ্ছে, তুমি কবে মিশনে গিয়েছো আহ এবং মিশো ওখানে ওখানে তোমাদের কি কি কাজ, তোমাদের আচ্ছা, কাজটা কি? এটা বলার আগে প্রথমে একটু প্রিলোড দিতে হবে আগে, হ্যাঁ, নাহলে অনেকেরই ধারণা নাই লেবাননে কেন, লেবাননের মতো জায়গায় মিশন কেন। তো আমি একটু ছোট্ট একটু প্রিলোড দিই প্রথমে। ইউএন রেজুলেশন 425 এবং 426, 1978 সাল, এটা মোতাবেক ইউএন প্রতিষ্ঠিত হয় লেবাননে। আমরা অনেকেই জানি, হয়তো অনেকে জানি না, তো এই জন্য আমি জ্ঞাতার্থে জানাচ্ছি। লেবানন এবং ইসরায়েল হচ্ছে পাশাপাশি দুইটা দেশ। এবং ইসরায়েল কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল সবাই জানে। এবং ইসরায়েলের সাথে অনেকেরই সমস্যা বিরাজমান। এবং অনেক দিন ধরে এই লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধ চলে আসে। এবং ইসরায়েল তার শক্তি দিয়ে লেবাননকে দখল করে নেয় এক সময়। এবং এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য ইউএন এই রেজুলেশন পাশ করে 1978 সালে। এবং ইউএন প্রতিষ্ঠিত হয় 1978-এর পরবর্তী সময় 80 সালের দিকে। এবং ইউএন এবং ইসরায়েল এবং লেবাননের যে ল্যান্ড বর্ডার আছে, এখানে মেইনলি ইউএন ট্রুপসটা ডিপ্লয়েড হয়। আমি যেটা বলছি যে আর্মি ফোর্স, বিভিন্ন দেশের আর্মি যে ফোর্সটা আছে, ল্যান্ড ফোর্স হিসাবে তারা প্রথমে দায়িত্ব নেয়। এবং পরবর্তী সময় তাদের মধ্যে কিছু সময় শান্তি বিরাজ করলেও পরবর্তীতে আবার তাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এবং মাঝে মাঝে এই সমস্যা চলতে থাকে। পরবর্তীতে 2006 সালের আগে দিয়ে ইসরায়েল এবং লেবাননের একটা বড় একটা যুদ্ধ হয়। এবং ইসরায়েল লেবাননের যে জলসীমা আছে সেখানে ব্লকেড দেয়, নেভাল ব্লকেড। নেভাল ব্লকেডের অর্থ হচ্ছে লেবাননের যে জলসীমা আছে, সমুদ্র সীমা আছে, তার সামনে দিয়ে
ইসরায়েল তার যুদ্ধ জাহাজ পাঠিয়ে দেয় এবং যে কোনো ধরনের জাহাজকে আসতে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এর অর্থ হলো একটা দেশের যখন জলসীমা বন্ধ হয়ে যায় তখন তার অর্থনীতি কিন্তু কিছুই থাকে না, কোনো ধরনের আমদানি রপ্তানি কিছু করতে পারে না। এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য 2006 সালে ইউএন সিকিউরিটি কাউন্সিল আরেকটি রেজুলেশন পাশ করে, সেটা হলো 1701 2006 সালে। এই রেজুলেশনের মাধ্যমে এখানে এমটিএফ মেরিটাইম টাস্ক ফোর্স লেবাননে প্রতিষ্ঠিত হয়। এমটিএফ হচ্ছে এখানে বিভিন্ন দেশের জাহাজ আসে ইউএন এর কাজ করার জন্য, এবং এই নেভাল ব্লকেট যেটা দিয়েছিল ইসরায়েল তাদেরকে সুন্দর করে সুন্দর নিয়মের মাধ্যমে চলে যাওয়ার কাজ করে এবং এখানে দায়িত্ব পালন করে। প্রথম দিকে ইউরোপিয়ান কিছু কান্ট্রি, ফ্রান্স এবং আরো কয়েকটা কান্ট্রি, বেলজিয়াম, তারা দায়িত্ব শুরু করে প্রথম 3-4 বছর। পরবর্তী 2008 পরবর্তী সময়ে এখানে সুন্দরভাবে একটা সিস্টেম দাঁড়ায় ইউএন এর যে জাহাজগুলো আসে। তো এই লেবাননে 2010 সাল থেকে বাংলাদেশের প্রথম জাহাজ বিএনএস ওসমান আসার মাধ্যমে এখানে বাংলাদেশের কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত দীর্ঘ 10 বছর বাংলাদেশ নৌবাহিনী লেবাননে অত্যন্ত সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করে আসছে। প্রায় 1500-র উপরে নাবিক এবং অফিসার এখানে তাদের দায়িত্ব পালন করে গিয়েছে। তো আমি গত বছর জুলাইয়ের 4 তারিখে লেবাননে এসেছি 1 বছরের জন্য। তো আমার টার্মটা শেষ হয়ে যাবে এই জুলাই মাসে। তো আমার চলে আসার কথা এর পরবর্তী সময়, এখন যেহেতু করোনা সিচুয়েশন চলছে তো এখন কিছুটা একটু আনসার্টেন হয়ে আছে আর কি। তো এই তো তোমার কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, ওখানে কিভাবে থাকো, কেমন লাগে ওই জীবনটা, সমুদ্রের জীবন? ল্যান্ড আর ফোর্সে তো হ্যাঁ 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 বলো বলো আমি বলো। তোমাকে মনে হয় একটা নাম দিয়েছি, সমুদ্র মানব। আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ, আই এম অনার্ড। সমুদ্র মানব হিসেবে তোমার কেমন লাগে সবকিছু? আমরা তো মানে আমি যখন ছোট ছিলাম বা সবসময় তো আর্মি দেখি, হ্যাঁ, নেভি বা এয়ারফোর্সও তাও দেখা যায় আকাশ দিয়ে প্লেন যায়। নেভির কার্যক্রম কিন্তু মানুষের চোখে পড়ে না, কারণ সমুদ্রের মধ্যে তো জাহাজ দেখার সুযোগ নাই। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আর্মিরা যখন ডিপ্লয় হয় তখন তাদের বাসা বাড়ি থাকে, ক্যাম্প করে, বাট আমাদের সবকিছু কিন্তু জাহাজের মধ্যে। আমার থাকা খাওয়া সবকিছু জাহাজের মধ্যে, আমার পুরো জীবনটাই হচ্ছে জাহাজের মধ্যে। হ্যাঁ, অবশ্যই ভালো লাগে, খারাপ লাগার কিছু নাই, খুব সুন্দর সিস্টেমে চলে সবকিছু। একটা আলাদা পরিবেশ, এখানে সবার মধ্যে একটা সুসম্পর্ক থাকে, সবাই একজন অপরজনের পরিপূরক। এখানে কিন্তু একজন আরেকজন ছাড়া চলতে পারে না, কারণ এক একজনের এক একটা দায়িত্ব থাকে। তো নেভি এমন একটা বাহিনী যেখানে প্রতিটা মানুষ একজনের সাথে আরেকজনের আহ সম্পৃক্ত যে কোনো কাজের জন্য, একজন ছাড়া একজন কোনোভাবেই চলতে পারে না। সেজন্য আমি খুবই গর্বিত যে এরকম একটা জায়গায় আমি কাজ করছি এবং আমি এনজয় করি। থ্যাংক ইউ। আচ্ছা, এর পরের কোশ্চেনটা তোমাকে করছি, কারণ তুমি ইফতার করবে, তো সেজন্য তোমাকে করে করছি সব কোশ্চেন গুলা। তোমার ফ্যামিলিতে কে কে আছে এবং কিভাবে যোগাযোগ করো? এই যে তুমি তুমি পানিতে, তারা ডাঙায়, তুমি কিভাবে সবার সাথে সবকিছু মেনটেন করো, এটা একটু আমাদের সবাইকে বলো। সাবিনা, তোমার আজকে সিচুয়েশন দেখে মনে হচ্ছে আমার কোশ্চেন করার জন্য বসছো তুমি পুরা। এনিওয়ে, ফান করলাম। সেটা হলো যে হ্যাঁ, আমি আহ, আমার ওয়াইফ আছে, অলরেডি অনেকেই জানে আমার ওয়াইফ 98 এর, সো আমরা 98 কাপল। আমার 2 মেয়ে, বড় মেয়ে হচ্ছে 11 বছর, অনেক বড় মোটামুটি, আর ছোট মেয়ে 4 বছর। আর আমার বাবা আছে, মা মারা গিয়েছেন, ওনার ক্যান্সার হয়েছিল 2000 সালে, উনি মারা গিয়েছেন। এই ছোট ছোট সংসার বলা যায়, হ্যাঁ। আর যোগাযোগ এখন তো আসলে যুগ চেঞ্জ হয়ে গিয়েছে, আগের মতো না। এখন আমরা এই যে কোনোদিন কি ভেবেছি এরকম সবাই আমরা কনফারেন্স করব, এটা আবার সবাই দেখবে, বন্ধুরা সবাই দেখবে? আমরা কোনো সময় চিন্তা করছি 5-7 বছর আগে? তো সুন্দর ভিডিও কনফারেন্সে কথা বলি। তবে আমার একটা অসুবিধা হলো যে যেহেতু আমি ল্যান্ডে থাকি না, সমুদ্রে যেতে হয় আমাকে, প্রতি মাসে প্রায় 20 থেকে 22 দিন সমুদ্রে থাকতে হয় গড়ে, টানা না, 5-6 দিন 7 দিন এভাবে মিলায় মিলায় প্রায় 20 থেকে 22 দিন সমুদ্রে থাকতে হয়। তো সমুদ্রে যখন যাই কোথাও 10-12 মাইল পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক পাই, কোনো সমস্যা নেই। এরপরে যখন ভিতরে চলে যায় তখন নেটওয়ার্ক থাকে না। তো এরকম যদি দীর্ঘদিন সমুদ্রে ডিপ সিতে থাকা হয় তখন যোগাযোগটা ডিফিকাল্ট হয়ে যায়। এছাড়া যোগাযোগ হয় নিয়মিত। ধন্যবাদ। তোমার তোমার তো ভাগ্য ভালো যে বিয়ে শাদী করে ফেলছো। আমার একটা ফ্রেন্ড আছে, ছোট ভাই আর কি, আমার ফেসবুক ফ্রেন্ড। তো ও একদিন আমাকে বলতেছিল যে আপু, কেউ প্রেম করতে চায় না,
তো আমি বললাম যে কেন? বলে আমি থাকি পানিতে, আমার সাথে কে প্রেম করবে? কেউই করতে চায় না। আমি জানি না যে আমি আদৌ বিয়ে করতে পারবো কিনা। তো সে খুব হতাশ যে আমাকে একদিন বলছিল যে আপু আমি জানি না আদৌ আমার বিয়ে হবে কিনা। এটা তো এই এটার দায়ভার তোমাকে নিতে হবে। তুমি বড় আপু হয়ে একটা ম্যানেজ করে দিতে পারলা না, এটা দায়ভার তুমি এড়াইতে পারো না, বুঝছো? হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করবো তো বড় অবশ্যই, আপুরা যেহেতু আছে কিসের জন্য, হ্যাঁ? হ্যাঁ যেহেতু ছোট ভাই অবশ্যই। আচ্ছা তোমাকে এখন আরেকটা প্রশ্ন করব, এবং এটা মনে হয় অবশ্য যদি তোমার সময় থাকে আরো হ্যাঁ, আমি করব। 2-3 মিনিট আছি, হ্যাঁ, আমার এই ইফতারের সময় হয়ে যাবে। আচ্ছা লেবানন থেকে তুমি গ্রুপের জন্য, আমাদের এই প্রাণপ্রিয় গ্রুপের জন্য কিভাবে কি কাজ করছো, বা তোমার ভবিষ্যৎ কি পরিকল্পনা, যে কি করতে চাও আমাদের গ্রুপের জন্য একটু বলো। আহ এই গ্রুপটার বয়স খুবই অল্প। তো একদিন আমাকে, এখানে খোরশেদ আছে, খোরশেদকেই বলি, খোরশেদ একদিন আমাকে নক করে, বন্ধু আসো তুমি। তা আমার কোনো এরকম কোনো ইচ্ছা ছিল না অ্যাডমিন হব, তবে ওর কথাবার্তাগুলো শুনলাম, আমার খুব ভালো লাগছে। ওর যে মানে আইডিয়া গুলা গ্রুপের মধ্যে আহ, আমাকে বলেছিল, যে আমার আসলে ভালো লাগছে। তো আমি ভলেন্টিয়ারি রাজি হয়েছি ওর ওর কথাতে। এবং আমি খুবই স্বচ্ছন্দ বোধ করছি, এই গ্রুপে আমরা যারা আছি প্রায় তো অনেকজন, হ্যাঁ, আমরা খুবই স্বাচ্ছন্দ্যের সাথে কাজ করি। আমি যেহেতু দূরে আছি, ফিজিক্যালি আমি হয়তো কোনো সাপোর্ট দিতে পারছি না এই মুহূর্তে, বাট বিভিন্ন সাজেশন, তারপরে বিভিন্ন উপদেশ, তারপরে মতামত দিয়ে দূর থেকে সাহায্য করছি। আজকে যেমন আমাদের একটা কার্যক্রম ছিল, ওই গ্রুপে পোস্ট এসেছে যে ঈদ উপহার দেওয়া, আমরা কিছুদিন আগে করেছিলাম, গত 9 তারিখে। আজকেও তার দ্বিতীয় পর্ব করা হয়েছে। ওখানে যেমন আমার বন্ধুরা ফিজিক্যালি কাজ করেছে, সেরকম আমি দূর থেকে এখানে আহ বিভিন্ন ধরনের সাজেশন দিচ্ছি। আমার কাছে সাজেশন চাচ্ছে, আমি সাজেশন, আমরা সবাই মিলে সমষ্টিগতভাবে একসাথে যে কাজটা করছি, এটা আসলেই ভালো লাগছে, আমি ফিল করছি অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমরা সবাই মিলে একসাথে চলছি, এটার মধ্যে একটা আলাদা একটা মজা আছে, একটা আলাদা কি বলে, মানে ভাষা খুঁজে পাচ্ছি না, একটা আহ অন্য ধরনের ফিলিংস আছে। হ্যাঁ, হৃদয়ের মধ্যে স্যাটিসফ্যাকশন একটা অন্য আছে। ধরনের ফিলিংস আছে, অ্যাফেকশন হ্যাঁ আছে, রাইট। তো আচ্ছা বন্ধু তুমি যদি কিছু মনে না করো, আমার তো ইফতারের টাইম হচ্ছে, আর 2-3 মিনিট আছে। তো আমি ক্ষমা চাচ্ছি, আমি একটু যাই, ইফতার করে সময় পেলে আসবো, আবার জয়েন করবো, অবশ্যই হ্যাঁ? তখন তোমার অবশ্যই যদি আরো কোনো কোশ্চেন থাকে অবশ্যই অ্যান্সার দিব, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, 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 তোমরা থ্যাংক কন্টিনিউ ইউ করো। সিজার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা আশা ওকে, করি আবারও পাবো তোমাকে। হ্যাঁ, 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 আমি ইফতার করে আসছি। ওকে, ওকে, বাই। আচ্ছা সিজার তো চলে গেল, এখন আমাদের এখানে সবাই যে কমেন্টস করছে, আমি এগুলো কি একটু কমেন্টস গুলো সবার গুলো একটু রিপ্লে দিয়ে আমরা আবার একটু শুরু করি, কি বলো খোরশেদ? হ্যালো। হ্যাঁ হ্যাঁ সেটাই করো, কমেন্টস গুলো পড়ে তারপরে আসো। আচ্ছা আর আমাকে কম দিও, বেশিরভাগ জুয়েল আর ইয়া ওরা নতুন, আমি তো এই পর্যন্ত অনেকবার বলছি। আজকে জুয়েল থেকে অবশ্যই। শুনবো, রোমানা থেকে শুনবো, ঠিক আছে, আর তোমার থেকেও আচ্ছা শুনবো। রিকু বড়ুয়া বলছে, বলছে লুকিং অল অফ ইউ। তারপর আলমগীর বলছে লাভ ইউ সিজার। মেহেদি হাসান বলছে, বলছে লাভ ইউ অল। সোহেল তালুকদার বলছে লাভ ইউ অল। রোশনি জাহান সিজারকে হ্যালো বলছে, কিন্তু সিজার তো চলে গেল। যাই হোক, আমানুল্লাহ, তারপরে আমিন পিয়া, তারপরে সাদিয়া আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। সুমন সুমন বলছে। রিকু বড়ুয়া বলছে সিজার মানে কাচি। তারপরে শিপলু বলছে চমৎকার লাগছে। ফাতেমা সিজারের অন্য পরিচয়টাও বলো। 98 সিফাত রহমানের হাজবেন্ড। হ্যাঁ সিজার বলেছে। তারপরে মোহাম্মদ ফারুক ও বলছে অভিনন্দন বন্ধুরা। আজম বলছে লুকিং নাইস। রোকেয়া মুন্নি বলছে, রোকেয়া মুন্নি আমার আমার হচ্ছে বাল্য বন্ধু, বান্ধবী। রোকেয়া মুন্নি বলছে সবাইকে সুন্দর লাগছে। তপু খান বলছে অসাধারণ। আলমগীর বলছেন সুন্দর লাগছে। সারোয়ার, ফারুক, রনি, সারোয়ার, রোশনি জাহান, তৌফিক বাবু দেখছেন। তৌফিক বাবু, হ্যাঁ তৌফিক বাবু আমাদের 98-এরই, তাই না? হ্যাঁ চিনি একে। হ্যাঁ, হাসানের কলিগ, সময় টিভিতে হ্যাঁ আছে। হ্যাঁ। তারিখ দেখছে আমার
ফ্রেন্ড সোহেল তালুকদার আমার দোস্ত, ও লিখেছে সাবিনা তোমার উপস্থাপনা অনেক ভালো লাগছে দোস্ত, থ্যাংক ইউ। রোশনি জাহান, হাই সাবিনা, বান্ধবী লুকিং সো সুইট, থ্যাংক ইউ। দিদারুল আলম দিদার, সাবিনাকে দেখা যাচ্ছে না, আমাকে কি দেখা যাচ্ছে না? আমাকে তো দেখা যাচ্ছে। তারপর অরণ্য নীর দেখছে। ফারুক বলছে সাবিনার উপস্থাপনা খুবই ভালো হচ্ছে, ধন্যবাদ। কলি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জহিরুল আলম, শিপলু বলছে যে ইতিহাস জানলাম সিজারের কাছ থেকে, হ্যাঁ আমরা সবকিছু জানলাম। স্বপন, সবাই কেমন আছিস? আমরা সবাই ভালো আছি। রোশনি জাহান লিখেছে সিজারকে উদ্দেশ্য করে, সিজার তুমি এত দূরে থাকো, আমাদের বন্ধুত্বের বন্ডিংটা এক মেনটেন করছো, আমাদের বন্ধুত্বের এত ভালোবাসো, আই এম সো প্রাউড। তারপর একজন দেখছে দুবাই থেকে, আফসার আফসার, আপু আমি দুবাই থেকে দেখছি। আপু বললো কেন? আমরা তো সব 98, আমাকে আপু বলা যাবে না। সাদিয়া, সবাইকে সুন্দর লাগছে। রনি, হাসনাত স্যার জানে খুশি, হাসনাত স্যার জেনে খুশি হলাম, আপনি আমার কাছের মানুষ। আচ্ছা। সাইদুজ্জামান রাজ, বাপ্পি, মাহবুব, ইসহাক, আফরোজা সুমি দেখছে, নাহিদ সুলতানা দেখছে, নাহিদ সুলতানা বলছে সবাইকে অভিনন্দন। আমি দুবাই থেকে দেখছি, হ্যাঁ ভাই বলেছি তুমি যে দুবাই থেকে দেখছো। কলি, কলি দেখছে। টপিকস কি আজ? হ্যাঁ, টপিকস কি আজ ইনশাল্লাহ বলবো। ইসাক বলছেন সাবিনার উপস্থাপনা ভালো হচ্ছে, থ্যাংক ইউ। আমি সৌদি আরব থেকে দেখছি, সবার জন্য শুভকামনা। ইমতিয়াজ, ইমতিয়াজ উনি ও সৌদি আরব থেকে দেখছে। সাবিনা বন্ধু এবার শুরু তোমাদের, করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাবিনা আমার নাম বলো, আমি মনোযোগ দিয়ে দেখছি। ফারুক বলছে, হ্যাঁ ফারুকের নাম বলেছি, ফারুক মনোযোগ দিয়ে দেখছে। আবার আবার ওখানে দেখো, ওখানে তুই পাকনামি করিস না তো। সাবিনা কি ডিসকানেক্ট হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা, যেহেতু সাবিনা মনে হয় আমাদের প্যানেল থেকে একটু সমস্যা হয়েছে, আমি কন্টিনিউ করতেছি। আমি হ্যাঁ আচ্ছা, সাবিনা কানেক্ট হয়েছে। হ্যাঁ ঠিক ওই আছে যে ও সাবিনা মানে কন্টিনিউ করো। সাবিনা সাউন্ড মনে হয় আসতেছে না। সাউন্ড তো পাওয়া যাচ্ছে না, সাউন্ড অন করতে হবে। এখন শুনতে পাচ্ছ সবাই হ্যাঁ, নিশ্চয়ই? এখন শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমাদের আজকের, আমাকে একজন প্রশ্ন করেছে যে শিরোনাম কি। তো আমাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে লকডাউনে শিক্ষা ব্যবস্থা, সাংবাদিকতা, কর্পোরেট লাইফ এবং শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ। তো শান্তি রক্ষা মিশনে বাংলাদেশটা কি কি ভূমিকা রাখছে, কি করছে, হাসনাত আমাদেরকে বিস্তারিত বলে গেছে। তো এখন পরিচয় দিবে, খোরশেদ পরিচয় দিয়েছে, আর এখন এহসান পরিচয় দিবে, তার পরিচয়টা সম্পূর্ণটা দিবে, এবং তারপর রুমানা তার পরিচয়টা দিবে। তোমরা বলো, তোমাদের পরিচয়টা বলো। হ্যালো, আমি এহসান জুয়েল। আহ, আসলে তো বন্ধু কখনো নতুন হয় না, না? আমরা যেহেতু 98 তে একসঙ্গে
পাশ করেছি, 2001 সঙ্গে পাশ করেছি, তার মানে আমরা অনেক লম্বা সময় আগের, প্রায় 22 বছর আগের পুরনো বন্ধু। তাই যদিও এই ফোরামে নতুন, একেবারেই খুব বেশি দিন হয়নি, হয়তো মাসখানেকের কাছাকাছি, তাও খোরশেদের উদ্যোগে। খোরশেদ যদি আমার পুরনো বন্ধু, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়াশোনা করেছি। আমার স্কুল ছিল রাঙামাটিতে। রাঙামাটিতে এম একাডেমি, সেখানে স্কুল, রাঙামাটি সরকারি কলেজ। আমার বাবা চাকরি করতেন, সরকারি চাকরি করতেন ফরেস্ট ডিপার্টমেন্টে। তো বাবার বদলির খাতিরে আমরাও সেখানে রাঙামাটিতে ছিলাম। এরপরে আমার পড়াশোনা, বাবা ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতেন, তারপর আমারও পড়াশোনা হয়েছে আসলে ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স মাস্টার্স। যদিও আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার ট্র্যাকটা আসলে বন ও পরিবেশ বিজ্ঞানের স্টুডেন্ট হলেও আমি সাংবাদিকতা শুরু করি। আমি ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির প্রেসিডেন্টও ছিলাম তখন, লম্বা সময়, তার মানে প্রায় 2001 এর দিকে যদি শুরু করি, এখন 2020 চলছে, প্রায় 19 বছর সাংবাদিকতা করছি। এরপর আমি যেহেতু সাংবাদিকতায় করবো বলে ঠিক করেছি, তাই সাংবাদিকতা একটা উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য আমি নরওয়ে গভর্নমেন্টের একটা স্কলারশিপ নিই, এবং সেখানে 4টা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মাস্টার্স, রিজিওনাল মাস্টার্স ইন জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, সেখানে 2 বছর একটা মাস্টার্স করেছি। তার মানে আমি ঢাকা এবং চট্টগ্রাম দুটো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, দুইটা থেকে দুই জায়গায় মাস্টার্স করেছি। আর কেরিয়ারের দিক থেকে বলতে গেলে আমি ঢাকায় কাজ শুরু করি আর টিভিতে। এর আগে আমি চিটংয়ে থাকতে জনকণ্ঠে কাজ করতাম। ঢাকায় শুরুতে আর টিভিতে কাজ শুরু করি, এরপর এনটিভিতে কাজ শুরু করি। আর সময় টেলিভিশন, যেটা হয়তো তোমরা অনেকেই এখন দেখো, সময় টেলিভিশনে একেবারে শুরুতে আমি জয়েন করি, একদম ফার্স্ট ডে থেকে আমি সময় টেলিভিশনে কাজ করি গত 10 বছর ধরে। আমি সময় টেলিভিশনের অ্যাসেম্বলি ইনচার্জ হিসেবে কাজ করেছি বছর 6, মানে চিফ রিপোর্টারের কাজ। এখন আমি সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করি। আমি মূলত আহ সচিবালয়ে রিপোর্টিং করি, ডিপ্লোম্যাটিক ইস্যুগুলো রিপোর্টিং করি। একই সঙ্গে তোমরা হয়তো অনেকে দেখে থাকবে যে পদ্মা সেতু নিয়ে আমি রেগুলার রিপোর্টিং করি। পদ্মা সেতু নিয়ে একদম শুরুর দিন থেকে এখন পর্যন্ত যত আপডেট আছে এই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করি। আর এখন যেহেতু করোনার সময়, অবশ্যই করোনা নিয়ে কাজ করছি। আর করোনার পরিস্থিতি কি হচ্ছে না হচ্ছে, কোন দিকে যাচ্ছে, এইসব বিষয় নিয়ে একটু আপডেট থাকার চেষ্টা করছি, এবং কিছুটা ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। এই আমার পরিচয়। লম্বা করে ফেললাম হয়তো, কিন্তু আসলে এইটাই পরিচয় আর কি। সাবিনা বলো। আমি ধন্যবাদ। একটু বলি, এহসান জুয়েল সম্পর্কে আমি 1 মিনিট বলবো। সেটা হচ্ছে, এহসান জুয়েলকে ইউনিভার্সিটি থেকে চিনি। সে বলেছে সাংবাদিক সমিতির সে ছিল, সভাপতি ছিল। পাশাপাশি এহসান জুয়েলের পদ্মা সেতু নিয়ে যেহেতু কথাটা আসছে, পদ্মা সেতু নিয়ে ওর যে এক্সপেরিয়েন্স, আমার মনে হচ্ছে বাংলাদেশের মাননীয় যোগাযোগ মন্ত্রীরও এত এক্সপেরিয়েন্স আছে কিনা সন্দেহ আছে। কারণ পদ্মা সেতুর প্রতিটি পিলারের সাথে তার স্মৃতি জড়িয়ে আছে। মানে প্রত্যেকটা এত সুন্দর করে কাভারেজ করেছে, প্রত্যেকটা পিলার যেদিন স্পান বসতেছে এত দুর্যোগের মধ্যেও কিন্তু সে প্রত্যেকটা নিউজ কাভারেজ করছে। যেটা আমি সময় টিভিতেও দেখছি, পাশাপাশি মিডিয়াতেও বিভিন্ন সময় দেখছি। তো আমার না 98 এর বন্ধু হিসেবে এটা অবশ্যই প্রাউড ফিল করি, আমাদের একজন বন্ধু যে এত সুন্দরভাবে এই কাজটা করে যাচ্ছে। ঠিক আছে, এখানে সাবিনা কন্টিনিউ। একটা মজার ঘটনা আছে, তোমাকে একটু খুশিকে বলি। সেটা হলো, যোগাযোগ মন্ত্রী যখন সুস্থ ছিলেন, তো উনিও যেতেন, আমিও যেতাম। একদিন পদ্মা নদীর পাড়ে কথা হচ্ছিল, তো উনি আমাকে বলছেন যে আমি তো এতবার আসছি। তো আমি বললাম যে হ্যাঁ কাদের ভাই, আমিও এতবার আসছি। দেখা গেল ওনার আসার সংখ্যাটা বেশি। কিন্তু এরপর যেহেতু উনি অসুস্থ হলেন, অসুস্থ হওয়ার পর উনি তো সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করে আসলেন, আসার পর ওনার তো আর যাওয়া হয় না, কিন্তু আমার রেগুলার যাওয়া হয়। তো আমি ওনাকে অনেক আগে পার করে ফেলছি আর কি। মানে উনি আগে ফার্স্ট অভিনন্দন, ছিলেন, কিন্তু না আসার যাওয়ার কারণে আমার এখন বেশি যাওয়া হয়। তোমাকে অভিনন্দন। তুমি না বলো। ধন্যবাদ। আচ্ছা, রুমানা মনে হয় ও মিউট করে আছে। ও রুমানা এখন একটু রুমানা সম্পর্কে বলবে। হ্যাঁ, হ্যাঁ, রুমানা শুনছি। তুমি একটু তোমার পরিচয়টা বলো তোমার সম্পর্কে। হ্যাঁ, আমার পরিচয় অলরেডি গ্রুপে আছে, তারপর আমি আজকে লাইভে আসতে পেরে খুব ভালো লাগছে। বলি, নাম রুমানা আফরিন, আমি থাকি মোহাম্মদপুরে। আমার রুমানা তোমাকে একটু স্কুল জোরে বলতে হবে, একটু জোরে। আমার স্কুল মোহাম্মদপুর গার্লস হাই স্কুলে, আর ঢাকা সিটি কলেজ হচ্ছে আমার কলেজ। তারপরে মাস্টার্সও করেছি ঢাকা সিটি কলেজ থেকে। এই তো, তারপরে জব, এই কয়েক জায়গায় জব করেছি, লাস্ট করছি একটা ট্রাভেল এজেন্সিতে। তো এই হলো অবস্থা। আর এখন তো আমাদের সেক্টরের অবস্থা খুবই খারাপ, সবাই জানে, করোনাকালীন সময়। ধন্যবাদ রুমানা।
এখন আমি আবার ফিরে যাব খোরশেদের কাছে। খোরশেদকে দিয়ে প্রশ্ন শুরু করি। আচ্ছা, খোরশেদ হ্যাঁ, খোরশেদ মনে শিওর। হয় আচ্ছা, আমি আছি। আচ্ছা। তো খোরশেদ, তুমি তো টিচার মানুষ, সবাই জানে। এখন এই লকডাউনে কিভাবে তোমরা আসলে এই যে শিক্ষা ব্যবস্থাটা কিভাবে তোমরা যার যার জায়গা থেকে টিচার হিসাবে কিভাবে এটাকে এগিয়ে নিচ্ছ, বা স্টুডেন্টদেরকে কিভাবে গ্যাপটা যেন তৈরি না হয়, কি করছো তোমরা আসলে? ধন্যবাদ সাবিনা। আসলে আহ, এই বিষয়টা বলার আগে আমার টিচিং এ আসার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। আমি কিন্তু 2010 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যখন কেমিস্ট্রিতে আমি যখন এমএসসি থিসিস করছিলাম, তখন আমি থিসিস রানিং অবস্থায় মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে ও লেভেলের টিচার হিসেবে জয়েন করি। তার পরবর্তীতে আমার এট এ টাইম 6 মাসের মধ্যে আমার 6টা জব আমি ইন্টারভিউ দিয়েছিলাম। আল্লাহর রহমতে 6টাতে আমার চাকরি হয়েছে। হ্যাঁ, এবং আমি মাল্টিন্যাশনাল কোম্পানি নেসলে বাংলাদেশ লিমিটেডে জয়েন করেছিলাম। পরবর্তীতে মাস্টার্স এর ফলাফল প্রকাশের পর যখন আমি প্রথম স্থান অধিকার করলাম, তখন আমি চিন্তা করলাম যে আসলে আমার টিচিং এ আসা দরকার। তখন আমি মাল্টিন্যাশনাল কোম্পানির মতো লোভনীয় চাকরি ছেড়ে আমি ইউআইটিএস চট্টগ্রামে আমি লেকচারার হিসেবে জয়েন করি 2010-এর সেপ্টেম্বরে জয়েন করি। সেই হিসেবে আমার 10 বছর আজকে টিচিং এক্সপিরিয়েন্স চলতেছে। এখন বর্তমানে আমি 3টে ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে পড়াই। উত্তর ইউনিভার্সিটি ঢাকা, চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, তিনটাতে আমিও সহকারী অধ্যাপক হিসেবে পড়াচ্ছি। তো মাশাআল্লাহ। লকডাউনের বিষয়ে যেটা বলতেছো, যে লাস্ট আমি সাধারণত 3 দিন চিটং থাকি, রবি সোম মঙ্গল চট্টগ্রাম থাকি, বাকি 4 দিন আমি ঢাকায় থাকি। আমার ফ্যামিলি ঢাকাতে, সেই হিসেবে। তো লকডাউন যখন শুরু হলো, ঠিক সেই মুহূর্তেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ইউজিসির সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়ে দিয়েছে যে অনলাইনে ক্লাসগুলো চালাতে হবে। এবং রিসেন্টলি ইউজিসির একটা নতুন সিদ্ধান্ত আসছে, সেটা হচ্ছে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের নতুন সেমিস্টার আগামী জুলাইয়ের আগে আর শুরু করা যাবে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয় যখন অনলাইন অ্যাক্টিভিটিস চালু করছিল এবং পাশাপাশি যখন স্টুডেন্টদেরকে এই বিশ্ববিদ্যালয়ের ফি গুলো পরিশোধের জন্য চাপ দিচ্ছিল দেশের এই পরিস্থিতিতে, তখন ঠিক এই মুহূর্তে ইউজিসি সুনির্দিষ্ট যে ইয়াটা আসছে, প্রস্তাবনাটা আসছে, সে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে মানতে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে নেক্সট সেমিস্টার আগামী জুলাইয়ের আগে যাতে শুরু না করে, মানে জুন পর্যন্ত স্থগিত রাখতে বলছে। আর রানিং সেমিস্টারে যে ক্লাসগুলো হয়েছে সেগুলোর উপরে অ্যাসেস করে যদি অনলাইন অ্যাক্টিভিটিস, অনলাইনে গুগল ক্লাসরুম যেমন মেসেঞ্জার, তারপর জুমের মতো অনলাইন অ্যাক্টিভিটিস যদি ইউনিভার্সিটি প্রোভাইড করতে পারে স্টুডেন্টদেরকে, তাহলে সেই ক্ষেত্রে রানিং সেমিস্টারের পরীক্ষাগুলো সেখান থেকে কন্ডাক্ট করার জন্য বলা হয়েছে। আর যেটা আমি বলবো, প্রথমে একদম শুরুতেই মাধ্যমিক স্তরে খুব সুন্দর নির্দেশনা এসেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে, যেটা আমরা দেখেছিলাম নাগরিক টেলিভিশনের মাধ্যমে। গভর্নমেন্ট ক্লাস রুটিন করে দিয়ে প্রতিদিন কিন্তু সেখানে সকালে 11টা থেকে নাগরিক টেলিভিশনে কিন্তু ক্লাসগুলো অনুষ্ঠিত হচ্ছে। হ্যাঁ, যেখানে স্টুডেন্টরা অনলাইনে ক্লাসগুলো করতে পারছে। পাশাপাশি পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একই ধরনের সার্কুলার আসছে টিভিতে, সেখানে প্রাইমারি লেভেলের ক্লাসগুলো কিন্তু হচ্ছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে অনলাইনে ক্লাসে যেটা হয়, একটা স্টুডেন্ট, সব স্টুডেন্ট কিন্তু সমান ইয়াটা ফ্যাসিলিটিটা পায় না। কারণ আমাদের দেশে এখনো আমরা সাধারণত গ্রাম অঞ্চলে বসবাস করে প্রচুর ছাত্রছাত্রী। হ্যাঁ, সেই হিসেবে গ্রামের সাথে শহরের যে মানে ইনফ্রাস্ট্রাকচারের যে ব্যাপারটা আছে, একটা শহরের স্টুডেন্ট যেরকম ক্লাসের জন্য ফ্যাসিলিটি বা নেট ফ্যাসিলিটি পাচ্ছে, গ্রামে কিন্তু নেটের সেই ব্যান্ডউইথটা পাওয়া যায় না। এক্ষেত্রে আমি দেখেছিলাম যে উত্তর ইউনিভার্সিটি, যেমন আমি একটা ক্লাস ওদেরকে গুগল ক্লাসরুমে আমি ক্লাস ওপেন করেছি, পাশাপাশি আমি মেসেঞ্জারে ক্লাস নিই। সেই মেসেঞ্জারে ক্লাস করার জন্য আমার 2-1টা স্টুডেন্টকে প্রায় বাড়ি থেকে 2-1 মাইল দূরে এসে দোকানে বসে ক্লাস করতে হয়, কারণ বাড়িতে তার নেটওয়ার্ক পাওয়া যায় না। তো সেই হিসাবে বলতেছি, বাংলাদেশে যেহেতু এখনো অনেক পরিবার আছে মানে দরিদ্র সীমার নিচে বসবাস করে, এটা একটা কারণ। দ্বিতীয়ত, সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নাই। অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে তোমার ইন্টারনেটে ক্লাসগুলো খুব সহজেই কাজ করতে পারবে। তার উপর হচ্ছে বিভিন্ন এলাকায় ইন্টারনেটের যে ব্যান্ডউইথ বা আমাদের যে অপারেটর গুলো আছে, সেই অপারেটর গুলো যে নেটওয়ার্কের অবস্থা নাজুক। তো সেই হিসাবে উন্নত বিশ্বের মানে ছাত্রছাত্রীরা যে ফ্যাসিলিটি পায়, আমরা বাংলাদেশে আসলে এখনো সেই ফ্যাসিলিটি হয়তো পাচ্ছি না। তবে এটাও ঠিক যে অন্তত টোটালি বন্ধ থাকাচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে আমরা মূলত শিক্ষা কার্যক্রমটা কিছুটা হলেও আমরা চালিয়ে নিতে পারতেছি। সেটা অনলাইনের মাধ্যমে, অনলাইনে যেমন গুগল ক্লাসরুম,
যেটা বললাম, জুম এবং মেসেঞ্জারে ক্লাসগুলো হচ্ছে। পাশাপাশি আমরা তাদের থেকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট ভিত্তিক কাজ দিয়ে, প্রতিটা বিষয়ের উপর একটা সুনির্দিষ্ট অ্যাসাইনমেন্ট দিয়ে সেটা আমরা তাদের থেকে গুগল ক্লাসরুমে আপলোড করতে পারে, অথবা তারা ইমেইলের মাধ্যমে টিচারদেরকে দিচ্ছে, সেই হিসেবে আমরা তাদেরকে অ্যাসেসমেন্ট করতেছি। তা আপাতত এভাবেই চলতেছে লকডাউনের শিক্ষা ব্যবস্থা। মানে যেটাকে আমরা যদি সহজ ভাষায় বলি, মোটামুটি এটাকে সীমিত আকারে আর কি। আসলে কারণ এখন তো দেশের যে পরিস্থিতি, আমাদের সারা বিশ্বের মতো বাংলাদেশেও এখন করোনা ভাইরাসের চতুর্থ পর্যায়ে চলতেছে, যেটাকে কমিউনিটি ট্রান্সমিশন বলা হচ্ছে। দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো সেই হিসাবে যেখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর সাথে কোটি পরিবার, তাহলে সেই হিসাবে তাদেরকে এই মুহূর্তে ক্লাসরুমে নিয়ে ক্লাস নেওয়াটা অবশ্যই আমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে। সেই কারণে সরকার যথেষ্ট আন্তরিক। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতে চাই যে শিক্ষা মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, ওরা যথেষ্ট নির্দিষ্ট সময় নিয়েছে। এবং ইতিমধ্যে আমরা এটাও জেনেছি যে আগামী মানে কিছুদিনের ভিতরে এসএসসি পরীক্ষার ফলাফল নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়ার জন্য কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তর মানে বদ্ধপরিকর। তাই সেই হিসাবে আমরা বলতে পারি যে শিক্ষা মন্ত্রণালয়ের কাজটা অনেকটা সুন্দরভাবেই চলছে। ধন্যবাদ সাবিনা। ধন্যবাদ খোরশেদ। আচ্ছা, এখন আমি ফিরে যাব এহসানের কাছে। এহসান একটু আমাদেরকে বলবে যে ওর জব এই সম্পর্কে। আমরা, ও যেহেতু সাংবাদিক, তো আমরা ওর ওর যে কর্মক্ষেত্র সেটা নিয়ে আমরা প্রশ্ন করি। করোনার সময়ে, এই যে এখন করোনার সময় খুব দুর্যোগের একটা সময়, একটা মহামারী পুরো পৃথিবী জুড়ে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এখন এই ক্ষেত্রে সাংবাদিক হিসেবে তোমার ভূমিকাটা এবং তুমি কতটা ঝুঁকি নিয়ে তোমার কাজগুলো করছো আমাদের সাথে একটু শেয়ার করলে আমরা খুশি হব। আচ্ছা, ভূমিকা হলো ফার্স্ট দেখো, এই যে চেহারা দাঁড়িয়ে রাখতেছি, ঠিক আছে, জীবনে কোনো দাঁড়িয়ে রাখার সুযোগ পাইনি, কারণ টেলিভিশনের সামনে কাজ করতে হয়। এখন যেহেতু মাস্ক দিয়ে কাজ করি, চেহারা দেখা যায় না, ভাবলাম যে এই কদিনে অনেকে চুল ফেলে দিচ্ছে, এই করতেছে সে করতেছে। আমার যেহেতু ঘরে থাকার সুযোগ নেই বাইরে, চিন্তা করলাম একটু দাড়ি টাড়ি রেখে দিই, যদিও খালি চুল কায়, সারাক্ষণ মুখে হাত দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর সেকেন্ড বিষয় হলো কি, কাজ করতে হচ্ছে একেবারেই প্রত্যেকটা দিন ঘর থেকে বের হই, পুলিশ, চিকিৎসক তারা যেমন কাজ করতেছে করোনা রোগী নিয়ে, কি হচ্ছে না হচ্ছে, সাংবাদিকতা আমরা যারা করছি তাদেরকেও সেম ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আমি বলবো ঝুঁকিটা একটু বেশি। কেমন ঝুঁকিটা একটু বেশি? ধরো কুয়েতমতি হাসপাতালে যে ডাক্তার, সে কিন্তু প্রত্যেকদিন কুয়েতমতি হাসপাতালে যাচ্ছে, কিংবা কলাবাগান থানার যে পুলিশ, সে প্রত্যেকদিন কলাবাগান থানা এবং তার এলাকাতে সে ডিউটি করতেছে। আমাদেরকে কি করতে হচ্ছে, এক একদিন এক একটি এলাকায় যেতে হচ্ছে। আজকে যদি সচিবালয় যাই, কালকে যেতে হচ্ছে তোমার একটা হাসপাতালের সামনে, পরশুদিন যেতে হচ্ছে একটা বস্তিতে, তারপর দিন যেতে হচ্ছে টিসিবিতে কিভাবে কাজ চলতেছে। এটাতে ঝুঁকি যেমন আছে, তেমনি খুব কাছ থেকে পরিস্থিতি দেখার একটা সুযোগ পাওয়া যাচ্ছে। কাছ থেকে দেখছি একেবারেই সমাজের সবচেয়ে নিম্নবিত্ত মানুষটার দুঃখ দুর্দশা, কিংবা এই করোনার সময় সে কিভাবে আছে, কতটুকু তার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কতটুকু তার থাকার ব্যবস্থা আছে, সেটা যেমন জানা শুরু হচ্ছে। একেবারে সমাজের সর্বোচ্চ শ্রেণী, একজন মন্ত্রী কিংবা একজন সর্বোচ্চ শ্রেণীর ব্যবসায়ী কিংবা সর্বোচ্চ একজন বুদ্ধিজীবী, সে কিভাবে কাজগুলো করছে, তার দিনগুলো কিভাবে যাচ্ছে, সবগুলো দেখার সুযোগ হচ্ছে। এবং যত দেখছি আসলে মানে মনে হচ্ছে, ধরো শুরুতে কিন্তু নিজেদের মানে আমরা যারা সাধারণ মানুষ, যদি সাংবাদিকতার বাইরে এসে বলি যে আমরা সাধারণ মানুষ, আমরা এতটা ইরেসপন্সিবল হিসেবে নিজেদের দায়িত্বটা পালন করতেছি। আজকে ধরো আমরা মার্চ মাসের 26 তারিখ থেকে সাধারণ ছুটি আমাদের শুরু হলো, প্রায় মে মাসের এখন চলতেছে 12 তারিখ, একেবারেই তোমার ধরতে গেলেন 50 দিনের কাছাকাছি। এই যে লম্বা সময়টা, এই লম্বা সময়টা যদি আমরা লকডাউন মেনে চলতাম, সবাই মেনে চলতাম, আমাদের আশপাশে কিন্তু উদাহরণ আছে, ভিয়েতনাম আছে, শ্রীলঙ্কা আছে, নেপাল আছে, ভুটান আছে, অনেকগুলো দেশ আছে যারা খুবই সাকসেসফুলি করোনাটাকে মোকাবেলা করতে পারছে। আমরা যদি এই 50টা দিনও মেনে চলতে পারতাম, তাহলে কিন্তু আজকে আমাদের যে পরিস্থিতি, এই যে গতকালকে 1000-এর উপরে পাওয়া গেল, আজকে 900-র মতো পাওয়া গেল, এবং পরীক্ষাটা তুমি যদি আরো বাড়াতে থাকো, তাহলে কিন্তু এটা প্রত্যেক দিন 1000-এর উপরে শনাক্ত হবে। এবং বলা হচ্ছে যে এই মাসটা, বিশেষ করে মে মাসে দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, শেষ সপ্তাহ, এটা খুবই ভয়াবহ একটা সময় আমাদের জন্য। তো এই জিনিসটা আমরা সাধারণ মানুষরা তারা মানতে পারিনি। এবং এখন দেখো তুমি, সবকিছু কিন্তু খুলে দেওয়া হচ্ছে, মার্কেট খুলে দেওয়া হয়েছে, যদিও কিছু কিছু মার্কেটের মালিকরা তারা খুবই
সচেতনতার পরিচয় দিয়েছেন, তারা খুবই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সবকিছু বন্ধ রাখছেন। এই কারণে হয়তো কিছুটা ভিড় কম হচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু খুলে দেওয়া হয়েছে। এখন সামনে আজকে জনপ্রশাসন মন্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল, তিনি বললেন যে হয়তো সাধারণ ছুটিটা কেউ কেউ বলছিল যে হয়তো সাধারণ ছুটিটা বাদ দেওয়া হবে না, একেবারে ঈদ পর্যন্ত অর্থাৎ 30শে মে পর্যন্ত সাধারণ ছুটিটা থাকবে। এটা খুবই ভালো একটা জিনিস যদি সাধারণ ছুটিটা থাকে, কিন্তু সবাইকে যেভাবে ঘর থেকে বেরোচ্ছে, আজকে আমি মহাখালী যাচ্ছিলাম সকালবেলা, আমার বাসা কাঁঠাল বাগান, এখান থেকে মহাখালী যাচ্ছি 5 কিলোমিটার, আবার আসলাম 5 কিলোমিটার 10 কিলোমিটার। জাস্ট তুমি প্রত্যেকটা মোড়ে মোড়ে একদম ফার্ম গেট, বিজয় সরণি, মহাখালী প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু গাড়ি থামাইতে হয়েছে আমার। কারণ কি, এত গাড়ি ট্রাফিক পুলিশ এতদিন দেখি নেই, আজকে দেখলাম ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে। তার মানে মানুষ কিন্তু ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, যেভাবে বের হচ্ছে এইভাবে আসলে মানে ঝুঁকি শুধুমাত্র তাদের জন্য না, আমরা যারা দায়িত্ব পালন করতেছি। এখন দেখো প্রচুর, প্রায় 1000-এর উপরে পুলিশ আক্রান্ত হয়েছে, 500-এর উপর ডাক্তার আক্রান্ত হয়েছে, প্রায় 150-200 মতো সাংবাদিক আক্রান্ত হয়েছে। তার মানে প্রত্যেকটা স্পেশাল লোকজন যারা বাইরে কাজ করতেছে সবাই আমরা ঝুঁকির মধ্যে পড়তেছি। এখন আসলে এই ঝুঁকি নিয়ে বলার কিছু নেই, বের হতে হবে, কাজ করতে হবে, ঝুঁকি থাকবে, বাকিটা আল্লাহ ভরসা। ধন্যবাদ। আচ্ছা, আমি তোমাকে আরেকটা প্রশ্ন করব যে এই যে পরিস্থিতি, করোনা নিয়ে মানুষ মারা যাচ্ছে, এফেক্টেড হচ্ছে, অনেক যে যে পরিস্থিতিটা হচ্ছে সার্বিকভাবে, সবকিছু কি আসলে সব তথ্য আমরা সাধারণ জনগণরা কি পাচ্ছি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছো যে সব তথ্য পাচ্ছ কিনা। সব তথ্য বলতে সবচেয়ে মেজর যে বিষয়টা সেটা হলো কি, তুমি এই করোনায় আক্রান্তের সংখ্যা কত, মারা যাচ্ছে কত, এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ আছে। তারা কিন্তু ব্যাপক জানতে চায় যে আসলে সত্যি সত্যি কি আমরা সংখ্যাটা জানছি কিনা। এখন এইখানে খুব যে একটা দিন এবং রাতের পার্থক্য হচ্ছে এই কথা আমি বলবো না। হ্যাঁ, সরকারের কিছু কৌশলগত বিষয় আছে, এটা শুধুমাত্র আমাদের দেশটা, তুমি আমেরিকা বলো, চীন বলো, ইভেন এখন রাশিয়াতে খুবই আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাদের কথা বলো, সবাই কিন্তু সঠিক তথ্য কিংবা আসল যে সংখ্যাটা সেটা জানায় না। আমরা সাংবাদিকরা নানা জায়গা থেকে তথ্য পাই। ধরো অমুক হাসপাতালে 7 জন মারা গেছে, আমরা হয়তো জানলাম যে হ্যাঁ, ঢাকা মেডিকেল আজকে 7 জন মারা গেছে, কিন্তু আইডিসিআর যখন ব্রিফ করলো তারা বললো যে কি 5 জন মারা গেছে। আমরা কিন্তু 5 জনটাই দিচ্ছি, 7 জন দিচ্ছি না কি কারণে দেখো, যদি এটা কিন্তু একটা খুবই জরুরি অবস্থা, খুবই একটা দেশের মধ্যে যখন মহামারী চলে তখন কিন্তু নানা ধরনের তথ্য বিভ্রাট ঘটে, নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে, মানুষ নানা সুযোগ নিতে চেষ্টা করে। তখন তোমার কোথাও না কোথাও একটা আস্থার জায়গা তৈরি করতে হয়, কিংবা কমন একটা বেস তৈরি করতে হয়, যে বেসটার উপরে তুমি ওখান থেকে তথ্য নিবা, তাকে ট্রাস্ট করবা, তার কাছ থেকে নিবা। তো আমরা শুরু থেকে শব্দ গণমাধ্যমে একটা কাজ করতেছি, আমরা আইডিসিআর কে ট্রাস্ট করতেছি, তাদের কাছ থেকে তারা যে তথ্যটা দিচ্ছে প্রত্যেকদিন সেটা দিচ্ছি। পাশাপাশি দেখবা তুমি, আমরা বলছি যে আইডিসিআর বলতেছে এতজন মারা গেছে, পাশাপাশি কিন্তু আমরা আরেকটা কথা বলছি যে করোনার উপসর্গ নিয়ে এতজন মারা গেছে। এখন মূল বিষয়টা কি, আমাদের মূল সমস্যাটা হচ্ছে তুমি আমি কিংবা আমাদের অনেকের কাছে মনে হতে পারে যে আরো নিশ্চয় অনেক বেশি আক্রান্ত হচ্ছে, তাহলে সরকার এত কম বলছে কেন, কিংবা মিডিয়া এত কম বলছে কেন। আসলে মিডিয়া আর সরকার এত কম বলছে কেন, কারণ আমাদের পরীক্ষাটা হচ্ছে কম। ধরো একদম শুরু থেকে আমাদের 8ই মার্চ ধরা পড়লো, একদম শুরু থেকে সবাই বলতেছিল যে একদিনে 10,000 পরীক্ষা হওয়া দরকার, কমপক্ষে 10,000। আমরা একদম ফার্স্ট মাসে 3,000-এর বেশি পরীক্ষাই করতে পারি নাই কোনোদিন। কারণ আমরা যদি 3,000 পরীক্ষা করি আমরা তো 30 জনই পাবো, খুবই স্বাভাবিক। আমরা যদি 10,000 পরীক্ষা করি তাহলে আমরা 1,000 পাবো। আমরা যদি 20,000 পরীক্ষা করি তাহলে আমরা 2,000 পাবো। আমাদের দেশে যেটা হচ্ছে কি, পরীক্ষাটা খুব কম হচ্ছে, এখন পর্যন্ত পরীক্ষাটা এত কম হচ্ছে, এই জন্য বের হয়ে আসতেছে কম। এবং করোনা তো আসলে তার চেহারা চেঞ্জ করতেছে, তার ধরন চেঞ্জ করতেছে। অনেকের মনে হচ্ছে তোমার আমার হয়তো করোনা আল্লাহ না করুক আছে, কিন্তু উপসর্গ দেখা যাচ্ছে না, আমি তুমি টেরই পাচ্ছি না। যদি পরীক্ষা করা যায় তখন হয়তো বোঝা যেত, যেহেতু পরীক্ষাটা কম হচ্ছে এই কারণে তথ্যটা কম আসতেছে। হ্যাঁ, সরকার যা বলছে 100% সত্য বলছে এটাও আমরা বলছি না, আবার 100% মিথ্যা এটাও না। 19-20 হয়তো হতে পারে, তবে সংখ্যাটা কাছাকাছি। পরীক্ষা হয়তো বেশি হলে আমরা আরো বেশি পাবো। আমরা তথ্য এখন পর্যন্ত পাচ্ছি, বিশেষ করে মানুষ টেলিভিশন পত্রিকার উপর অনেক বেশি নির্ভর করতেছে এই সময়টাতে। তারা চেষ্টা করতেছে যে মিডিয়ার কাছ থেকে তথ্যগুলো পাওয়ার জন্য, আর মিডিয়াও একইভাবে চেষ্টা করতেছে তথ্যটা দেয়ার যতটা সম্ভব, মানে বড় কোনো জটিলতা তৈরি না করে তথ্য দেওয়ার চেষ্টা করতেছে। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এখন আমি চলে যাব রুমানার কাছে। তো রুমানা যেহেতু জব করো, এখন রুমানাকে প্রশ্নগুলো ওই টাইপেরই করা হবে। রুমানা,
কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। এখন আমার কথা শোনা যাচ্ছে? অনেকে মানে কমেন্ট করছে যে আমার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, তো দেখো, এখন আমি একটু আবার শুরু করি একটু। যে আমি ওই প্রথমটা আরেকবার বলিনি। আমার স্কুল ছিল মোহাম্মদপুর গার্লস হাই স্কুল, কলেজ ছিল ঢাকা সিটি কলেজ। এরপরে শুরু করো, দেখি শুনতে পাচ্ছি নাকি সবাই। আচ্ছা আচ্ছা, যেহেতু তুমি মহিলা মানুষ, মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে শপিং। তো তোমাকে শপিং হ্যাঁ, নিয়ে প্রশ্ন করি। এই যে এখন যে যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনে আসলে কি শপিং জিনিসটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, বা কি তোমার কি ধারণা, আসলে তোমার অভিমতটা কি, সেটা একটু শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ, অভিমতটা হচ্ছে অ্যাভয়েড করতে পারি কি না, এখন আমি বলতে চাই যে অ্যাভয়েড করাই উচিত। এটা এখন একটা এসেনশিয়াল। এখন এমন একটা পরিস্থিতি, আমাকে বাইরে বের হলেই সবাইকেই মনে করতে হবে পজিটিভ। তো শপিং যেখানে করতে যাব, সেটা তো এমন না যে আমি একটা মেডিসিন কিনতে গেছি, কিনেই চলে আসবো। তো সেরকম সবাই যদি শপিং করতে চায়, এই দোকানে পছন্দ হচ্ছে না, ওই দোকানে যাচ্ছে। অনেককে দেখলাম টিভিতে বাচ্চা নিয়েও যাচ্ছে। এটা মানে অসুস্থতা, মন মানসিকতা। মানে ঈদ তো বারবার আসবে। আজকে কোনো সময় তো কেউ মানা করেনি যে ঈদে শপিং করতে যেও না। এবং আমাদের যেটা দেখলাম, বড় বড় কয়েকটা শপিং সেন্টার ওরা না খোলার সিদ্ধান্ত নিয়েছে। এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত। কিন্তু এখন শপিং করাটা আমি মনে করি না খুব একটা এসেনশিয়াল, এবং নিজে যাব না, এবং কেউ যদি যেতে চায় তাকেও না করা উচিত। এবং আরো বাচ্চারা আছে, তারা হয়তো এভাবে আমাদের মতো করে বুঝবে না। তাদেরকে বোঝাতে হবে যে এখন বাইরের পরিস্থিতিটা কেমন। হয়তো আমরা ছোট থাকলে আমরা হয়তো এই সময় এখন বুঝতাম না। হ্যাঁ, হয়তো উল্টাপাল্টা জেদ করতাম। তো এই ধরনের যাদের মন মানসিকতাটা এরকম যে শপিং হলো না, এটা কেমন হলো, হ্যাঁ, তো সেই জিনিসটা অ্যাভয়েড করে, মানে নিজে যখন যাবো না, অন্যকেও জিনিসটাতে বোঝাতে হবে। বা বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চাদেরকে বেশি বেশি বোঝাতে হবে। ঈদ তো আসবেই, আর ভালো থাকলে, সুস্থ থাকলে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ। ধন্যবাদ রুমানা। তোমাকে আরেকটা কোশ্চেন করতে চাচ্ছি। তুমি তো জব করো, আমরা হ্যাঁ, সবাই জানি। তো কতদিন ধরে আছো এই যে লকডাউনে, এবং কিভাবে তোমার এই আমি লকডাউন সময়গুলো লকডাউনে কাটছে? আছি। হ্যাঁ, তোমার লকডাউনে লকডাউনের আছি। সময়গুলো কিভাবে কাটছে? আমি আসলে লকডাউনে চলে আসছি 20 তারিখ থেকে। আমি যেহেতু ট্রাভেল সেক্টরে জব করি, তো আমরা যখন 8 তারিখে প্রথম সংবাদটা শুনলাম, তখন থেকেই আমরা অফিসিয়ালি নিজে চিন্তা করলাম যে আমাদের এখন ট্রাভেল হচ্ছে না। আমরা তার আগেও অলরেডি আমাদের উমরা ক্যান্সেল হয়ে গিয়েছিল। নানান রকম ট্যুরিস্ট ভিসা ছিল, ট্যুরিস্ট প্যাকেজ ছিল। তারপরে সিমলায় কয়েকটা ট্যুর ছিল। তো কয়েকজন, মানে বেশ কয়েকটা কোম্পানির কর্পোরেট ট্যুর ছিল, তারাও কর্পোরেট থেকে জানিয়ে দিয়েছে যে আপনারা ছুটি নিয়েছেন, স্যাংশন হয়েছে ট্যুরের জন্য, তখন কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন যদি আপনারা ট্রাভেল করেন, এটা আপনাদের রিস্ক, এবং আপনাদের জবের জন্য অনেক রিস্ক। জবের জন্য রিস্ক বলতে, তারা কোম্পানি থেকে বলেছিল যে আপনারা যদি ট্রাভেলে যান, এসে 14 দিন বাসায় থাকবেন স্বেচ্ছায় ছুটিতে, বা আমরাই স্বেচ্ছায় ছুটি দিব। তারপরে আপনারা আবার করবেন। তো এইভাবে আমাদের অনেকগুলা ট্রাভেল প্যাকেজ ছিল, তারা ক্যান্সেল করে দিল। তো আমরা যখন 8 তারিখে এই ঘটনাটা শুনলাম, তখন থেকেই চিন্তা করলাম যে না, আমাদের এভাবে আগানো সম্ভব হবে না। তারপর এইভাবে তারপরে চিন্তা করলাম যে সবকিছুই একসাথে বন্ধ হয়ে যাচ্ছে। অনেক এয়ারলাইন্স বন্ধ করে দিল, অনেক সেক্টর বন্ধ করে দিল, ইন্ডিয়া বন্ধ করে দিল। তখন আমরা আমাদের অফিসে 20 তারিখ থেকেই অটোমেটিক্যালি লকডাউনে চলে গেল। তারপরে তো সরকার থেকে যেটা 26 তারিখ থেকে লকডাউন করলো। ধন্যবাদ রুমানা। এখন আমি চলে যাব খোরশেদের কাছে। খোরশেদের কাছে আমার হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে তোমার আমাদের এই গ্রুপ নিয়ে, আমাদের এই গ্রুপটা আমাদের প্রাণের গ্রুপ, সবার ভালোবাসার গ্রুপ। এই গ্রুপটা নিয়ে তোমার ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা, তোমার স্বপ্ন,
তোমার কার্যক্রম সবকিছু একটু যদি তুমি আমাদের সাথে শেয়ার করো। খোরশেদ, তোমার কথা শোনা যাচ্ছে না, তোমার এটা মনে মিট। আচ্ছা, ধন্যবাদ। আসলে যেটা বলতে চাচ্ছিলাম, ফেসবুকে আমাদের যে গ্রুপটা এসএসসি 1998 এসএসসি 2000 বাংলাদেশ যে গ্রুপটা আমরা করেছি, সেটা আমি আমাদের গ্রুপ সবসময় বলি, মানে বন্ধুদের গ্রুপ। এখানে কারো কোনো ডোমিনেটিং থাকবে না। এবং এই গ্রুপটাকে আমরা এখনো পর্যন্ত কোনো পোস্ট অ্যাপ্রুভাল রাখিনি, কারণ এটাকে আমরা বোঝাতে চাই এটা বন্ধুদের গ্রুপ। এখানে কারো পোস্ট অ্যাপ্রুভালের জন্য হা করে বসে থাকতে হবে না যে আমি একটা পোস্ট দিলাম কখন অ্যাপ্রুভ হবে। হ্যাঁ, এই জিনিসটা যাতে না হয়। তবে হ্যাঁ বন্ধুরা, এটার মিস ইউজ করলেও কিন্তু হবে না, কারণ এখন গভর্নমেন্ট এই বিষয়টা নিয়ে খুবই কনসার্ন। আইসিটি, আমাদের যে ডিজিটাল নিরাপত্তা আইন যেটা আছে, আমি নিজে এই আইনটা পড়েছি। এই আইনের আলোকে যে কোনো একটা ফেসবুক গ্রুপ অনেকগুলো সমস্যায় পড়তে পারে। সেজন্য আমরা আমাদের দিকটা ক্লিয়ার করতে চাই। আমরা কিন্তু কয়েকদিন পর পরেই আমাদের একটা ঘোষণা থাকে যে আমরা আইসিটি অ্যাক্ট মেনে চলবো, কোনো ধরনের বাজে পোস্ট করব না, সরকার বিরোধী অথবা ধর্ম অথবা নারীদেরকে বিদ্রুপ করে কোনো ধরনের পোস্ট করব না। এই জিনিসগুলো কিন্তু আমরা কয়েকদিন পর পরেই আমার বন্ধুদেরকে আমরা রিমাইন্ডার দিই যে এটা একটা বন্ধুদের সংগঠন। এখানে আসলে কেউ হুকুমদারি করবে বাকিরা হুকুম মানবে সেই জিনিসটা কখনোই হবে না। সেজন্য তোমরা এই সুযোগটার কখনো মিস ইউজ করবে না। কারণ আমার কথা হলো, এটা তো নিজের গ্রুপ মনে করে নিজের পরিবার, তাহলে তোমার পরিবারকে তুমি কিভাবে সবার থেকে আলাদা রাখবে, তোমার পরিবারকে তুমি কিভাবে সবার কাছে ভালো করে তুলবে, সেটা তোমার দায়িত্ব। হ্যাঁ, তাহলে সাপোজ আমরা এখন পোস্ট অ্যাপ্রুভাল দিই নাই। হ্যাঁ, তাহলে পোস্ট অ্যাপ্রুভাল যেহেতু নাই, তাহলে ওই পোস্টের লাইবিলিটি কিন্তু যে বন্ধু করবে তার। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে যে কোনো একটা বিপদে পড়লে তুমি বিপদে পড়বে। তাহলে কোনো বন্ধু বিপদে পড়ুক সেটা আমরা কখনোই চাই না। কারণ আমরা এখানে আরেকটা বিষয় এনশিওর করতে চাই, আমাদের গ্রুপে আমরা সবসময় আমাদের যে বন্ধুরা অ্যাড হচ্ছে এসএসসি 98 এসএসসি 2000 কিনে সেটা আমরা কনফার্ম হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ভুলক্রমে দুই একটা ভুল আইডি ঢুকে যেতে পারে অসাবধানতা বশত। তো সেইটা যদি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা সেটার ব্যবস্থা অবশ্যই নিব। হ্যাঁ, কারণ এই গ্রুপটা তোমাদের সবার। আর পাশাপাশি এই গ্রুপকে নিয়ে অনেকের প্রশ্ন, হ্যাঁ, যে আসলে এতজন এডমিন কেন। হ্যাঁ, এই ব্যাখ্যাটা আমি একটু দিতে চাই। এতজন এডমিন, এডমিন শব্দটা অনেক গ্রুপে এডমিন জিনিসটাকে অনেক বড় কিছু মনে করে। আমাদের গ্রুপে আমরা কাউকে এডমিন বলি না, উই আর ভলান্টিয়ার। আমরা নিজেদেরকে স্বেচ্ছাসেবক মনে করি। তাহলে স্বেচ্ছাসেবক আমার যত বেশি হবে, তাহলে আমার কাজটা তত স্মুথলি চলবে। আজকে যদি উদাহরণস্বরূপ আমি বিদ্যানন্দের কথা বলি, তুমি দেখো আজকে বিদ্যানন্দে মানে হাজার হাজার স্টুডেন্টরা কাজ করতেছে বিনা শ্রমে, অনেক বাবুর্চি কাজ করতেছে বিনা পারিশ্রমিকে, মনের আনন্দে কাজ করতেছে। এই যেমন আমরা করোনা ফান্ড রাইজ করলাম। করোনা ফান্ড যখন আমরা রাইজ করছি, আমরা কিন্তু শুরুতে গ্রুপে পোস্ট দিই না। কেন দিই নাই? নেগেটিভ মেসেজ যাইতে পারে, বলবে যে গ্রুপ খুলছে মানে টাকা টাকা উঠানোর জন্য। সেই জন্য আমরা যেটা করেছি, আমরা যারা অ্যাডমিন প্যানেলে মানে ভলান্টিয়ার অ্যাডমিন হিসেবে আছি, আমরা সবাই আগে নিজের থেকে একটা কন্ট্রিবিউশন দিলাম। হ্যাঁ, যেখান থেকে প্রায় অ্যারাউন্ড 60,000 টাকার মতো উঠছে। তাহলে এটা কি আমার জন্য পজিটিভ হয় নাই? কারণ আমরা এখানে 67 জন এখন বর্তমানে ভলান্টিয়ার অ্যাডমিন প্যানেলে আছি। তাহলে 67 জন থেকে প্রায় 60,000 টাকা যে উঠছে, এটা তো অবশ্যই একটা পজিটিভ দিক। কিন্তু আমার যদি আজকে এত বড় অ্যাডমিন প্যানেল না থাকলে, আমার এই কাজটা আমার জন্য অনেক মানে টাফ হয়ে যেত। আমার যদি 5-7 জন থাকতাম, 5-7 হাজার টাকা নিয়ে একটা ফান্ড রাইজ করলে, এরপরে এই ফান্ডটাকে অনেক বড় করা আমাদের জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার হতো। কারণ যেটা বললাম 98-এর অনেকগুলো গ্রুপ হয়েছে। তো অনেকগুলো গ্রুপকে আমি অবশ্যই পজিটিভলি দেখি। এই কারণেই দেখি, কারণ একটা গ্রুপ যদি একটা ভালো কাজ করে, তাহলে 20টা গ্রুপ থেকে 20টা ভালো কাজের সুফল আমার 98-এর বন্ধুরা পাবে। তাহলে সেই হিসাবে 20টা গ্রুপ হওয়া এখানে দোষের কোনো কিছু নেই। আবার একইভাবে একটা গ্রুপ যদি একটা বাজে কাজ করে, তাহলে 20টা গ্রুপ থেকে 20টা বাজে কাজ হওয়ারও সম্ভাবনা আছে। তাহলে চয়েস ইজ ইয়োর্স, আমরা কোন দিকটাকে যাব। আমরা কি ভালোগুলো গ্রহণ করব, না আমরা খারাপটাকে গ্রহণ করব। তো সেই জন্য আমরা আমাদের গ্রুপের যে কোয়ালিটিটাকে আমরা মেনটেন করার চেষ্টা করব। আমরা সবসময় কোয়ালিটি ধরে রাখবো। আমরা কিছুদিনের মধ্যে আমাদের যারা ভলান্টিয়ার প্যানেল আছে, ভলান্টিয়ার প্যানেলের একটা পরিচয় প্রকাশ করব। সেখানে তোমরা দেখবে আমাদের ভলান্টিয়ার প্যানেলে বর্তমানে, যদিও এখানে সবাই বন্ধু, তারপরেও বলা আর কি, আমাদের ভলান্টিয়ার প্যানেলে 7 থেকে 8 জন ডাক্তার আছে, আমাদের 3-4 জন ইঞ্জিনিয়ার আছে, আমাদের সাংবাদিক বন্ধু আছে,
আমাদের ব্যাংকার বন্ধু আছে, আমাদের একইভাবে শিক্ষক বন্ধুরা আছে, একইভাবে হাউস ওয়াইফরাও আছে, একইভাবে মানে সব শ্রেণীর পেশার যখন আমি বন্ধুদেরকে এক জায়গায় করতে পারবো, তাহলে আমার যদি একজন যদি একটা আইডিয়া দেয়, 67 জন থেকে 67টা আইডিয়া আসবে, 67 আইডিয়া থেকে 67টা ভালো কাজ হবে আমি মনে করি। সেজন্য আমাদের এই গ্রুপটাকে একটু আমরা ভিন্ন আঙ্গিকে মানে পরিচালনা করতে চাই। এই গ্রুপ হচ্ছে বন্ধুদের গ্রুপ। এখানে যদি তোমাদের মধ্যেও কেউ যদি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চাও, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা অবশ্যই তোমাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে নিব, কারণ এখানে আমি আবারও বলতে চাই, আমাদের মধ্যে অ্যাডমিন, তার মডারেটর, আমি অ্যাডমিন, আমি মডারেটর, এই ধরনের কোনো কিছু নাই। এবং আমাদের তোমরা যদি গ্রুপে শুরুতে যদি অ্যাবাউট একটা গ্রুপ সম্পর্কে যে কথাগুলো লেখা আছে, সেখানে দেখবো প্রথম কথাটাই কিন্তু আছে, এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, এটা একটা সোশ্যাল বেসড প্ল্যাটফর্ম হবে। সেই হিসেবে এখানে আমিত্ব জিনিসটা থাকবে না। হ্যাঁ, তো আমি এই গ্রুপে, আমি আমার বন্ধুরা এখন বর্তমানে গ্রুপটা যদিও আমার ক্রিয়েট করা হয়েছিল 3-4 মাস আগে, কিন্তু মূলত এপ্রিলের 3 তারিখ থেকে আমরা কাজ শুরু করেছি। এপ্রিলের 3 থেকে আজকে মে মাসের 12 তারিখ, 1 মাস 9 দিন। তাই 39 দিনে আল্লাহর রহমতে আমাদের 2480-র উপর এখন মেম্বার। তো সেই হিসেবে আমি মনে করি এটা অবশ্যই আমাদের জন্য একটা অনেক বড় মাইল ফলক। এবং তোমরা বন্ধুরা যদি চাও, সেই 2800 যদি আরো 2500 মেম্বার, যদি আরো 2500 ভালো ভালো 98 বন্ধুকে নিয়ে আসো, তাহলে 5000 হবে। আমাদের কথা হলো আমরা এখানে একটা ফ্যামিলি হিসেবে থাকবো। আমরা বারবার একই মেসেজ কনভে করতে চাই, এটা হচ্ছে 98-2000 এর একটা ফ্যামিলি। আমরা বন্ধুদের বিপদে আপদে আমরা পাশে থাকার চেষ্টা করব। এই যেমন আমরা এখন বন্ধুদেরকে যেটা আমরা এই মানে করোনা সিচুয়েশনে যে জিনিসটাকে বলছি, আমরা সেটাকে দিচ্ছি ঈদ উপহার হিসেবে। এটা কোনো ধরনের কোনো সাহায্য না, আমরা উপহার দিচ্ছি। একজন বন্ধু একজন বন্ধুকে গিফট করে। আমার অনেক বন্ধু আমাকে ঈদের সময় গিফট করতো, স্বাভাবিক, আমরা একজন একজনকে গিফট দিচ্ছি, বন্ধুরা বন্ধুকে গিফট দিতেই পারে। হ্যাঁ, তো এইভাবে আমরা একটা একটা ভালো কাজ নিয়ে আর আগাবো। সামনে আমাদের আরো ভালো কাজ আছে, সেটা তোমরা পর্যায়ক্রমে দেখতে পাবা। এবং সবাই সবসময় এই গ্রুপটাকে নিজের মনে করবে। আমার মেসেজ একটাই, এটা সবার গ্রুপ, আমরা সবাই নিজের মতো করে এই গ্রুপটাকে সামনে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সাবিনা। ধন্যবাদ খোরশেদ। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, যে সবাই বলে যে এত এত গ্রুপ, এত এত গ্রুপের কি দরকার। এখানে আমি একটা কথা বলি, এত এত স্কুলের কি দরকার, এত এত কলেজের কি দরকার, এত শিক্ষা প্রতিষ্ঠান কেন, এত মার্কেট কেন, সবকিছু এত কেন? এটা যদি তোমরা একটু এইভাবে ভাবো, তাহলে নিশ্চয়ই তোমরা উত্তরটা পাবে। দেখো, এতগুলো যে গ্রুপ হচ্ছে, এতগুলো গ্রুপের মধ্যে কিন্তু সবাই, কেউ কেউ অ্যাডমিন হচ্ছে, কেউ মডারেটর হচ্ছে, কেউ ভলান্টিয়ার হচ্ছে। তো হওয়ার ফলে এই যে তারা দায়িত্ব পাচ্ছে, দায়িত্ব পাওয়ার পর সে কিন্তু তার প্রতিভাটা দেখানোর সুযোগ পাচ্ছে। একটা গ্রুপ যদি থাকতো, এতজন কিন্তু বের হয়ে আসতো না। এতগুলো তুমি দেখো, যত গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপেই কিছু কিছু বিশেষ ব্যক্তি তৈরি হচ্ছে, বা কিছু কিছু বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের আত্মপ্রকাশ হচ্ছে, যেটা শুধু একটা গ্রুপ হলে পসিবল ছিল না। এটা একটা বড় বড় দিক আমার কাছে মনে হয়। আর আমার কাছে পজিটিভই মনে হয়, কারণ এখান থেকে এত গ্রুপ হওয়াতে সবাই সবার প্রতি প্রতিভা বলো, চিন্তা চেতনা, সব সব দিক থেকে, যেমন খোরশেদ একটা জিনিস নিয়ে কাজ করছে, মানে আমরাও খোরশেদের সাথে আছি, যে এটা হচ্ছে এখানে পোস্ট কেউ অ্যাপ্রুভালের কোনো বিষয় নাই। এটা কিন্তু অন্যান্য গ্রুপে এটা নিয়ে কিন্তু অনেক অনেক ধরনের তৈরি হয়, সিচুয়েশন তৈরি হয়, কিন্তু ওর যে এই আইডিয়াটা, এটা অবশ্যই আমাদের অন্যান্য গ্রুপ থেকে আমাদের আইডিয়াটা ইউনিক, তাই নয় কি? এখন আমাদের অবশ্যই। এই ইউনিক আইডিয়াটা হয়তো অন্যান্য গ্রুপ যখন আমরা আমাদের সুফলটা দেখবে, তারাও অ্যাপ্লাই করতে পারে। তো যত মানুষ হবে, যত বেশি গ্রুপ হবে, ততই কিন্তু সবকিছু সমৃদ্ধশালী হবে। একনায়কতন্ত্র আসলে কখনো তোমার মানে শাসন ব্যবস্থায় সঠিক না, তাই না? তো সব ক্ষেত্রেই যখন বেশি মত থাকবে, বেশি পথ থাকবে, তখন কিন্তু সবাই সঠিকটা বেছে নিতে পারবে। এই জন্যই এত এত গ্রুপ। এবং আরো যত গ্রুপ হবে, সব গ্রুপকে আমরা মন থেকে স্বাগত জানাবো। অবশ্যই। আচ্ছা, এইবার আমি চলে যাব আমাদের সাংবাদিক সাংবাদিক সাহেবের কাছে। তোমাকে প্রশ্ন করছি যে তোমার এই যে করোনা, তোমাকে আসলে করোনা নিয়েই প্রশ্ন করব। আর যেহেতু তুমি সাংবাদিক মানুষ,
করোনাতে তো অনেক কিছুই হচ্ছে, তোমার পরিবহন বন্ধ, আমাদের শপিং বন্ধ, সবকিছু, স্কুল কলেজ সবকিছুই বলো, সবকিছুই বন্ধ। এই যে একটা সবাই যে লকডাউন, এটার শেষ হওয়ার পর আমাদের বাংলাদেশে সামাজিক অর্থনৈতিক অবস্থাটা আসলে কোন পর্যায়ে দাঁড়াবে? এখন তো একটা পর্যায়ে আমরা সবাই বন্দি ফিল করছি, কিন্তু এটা শেষ হওয়ার পর কিন্তু আরেকটা স্টেপ চলে আসবে আমাদের লাইফে, সেটা কি হবে? সাবিনা, খুরশেদ, আমি একটু করোনা প্রসঙ্গে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু অ্যাড করি। তোমরা যে গ্রুপ নিয়ে কথা বলতেছিলে সেখানে অ্যাড করি। সেটা হলো কি, আমার কাছে সবসময় মনে হয় এইসব গ্রুপ থেকে তো আমরা আসলে একটা কোনো বিপ্লব করে ফেলবো না, একটা বড় ধরনের অনেক বড় কোনো কিছু করে ফেলবো, এই ধরনের কোনো কিছু থেকে নিশ্চয়ই আমাদের গ্রুপ না। গ্রুপ গুলো হলো কি, মানে আমরা ক্লোজ কন্ট্যাক্টে আসতে পারি। যেমন আমি হয়তো সাবিনা তোমাকে চিনি না, রুমানা চিনি না, খুরশেদকে হয়তো আগে চিনতাম, সিজারকে আজকে চিনলাম, কিংবা আমার সাথে তোমাদের পরিচয় হলো। আর অনেক বন্ধু নিশ্চয়ই এই গ্রুপে যদি 2,500 সদস্য থাকে তাদের সঙ্গে পরিচয় হলো। এই যে একটা ক্লোজ কন্ট্যাক্টে আসার সুযোগ, সেটা কিন্তু আসলে আহ অনেকে হয়তো জানেই না। আচ্ছা, ও আমার বন্ধু। আমার নিজের অফিসে অনেকে আছে যাদেরকে হয়তো আমি জানতাম না সে আমার বন্ধু, কিংবা আমরা একসঙ্গে পাশ করেছি, একই সময় পাশ করেছি। এই গ্রুপগুলো তৈরি হওয়ার পরে সে এসে আমাকে বলছে, হ্যাঁ 98 না, 98। তার বলে, হ্যাঁ ভাই আপনি কিভাবে জানেন? তখন বললো যে ওই তো গ্রুপে দেখছি তো আপনাকে। তার মানে এই যে আমাদের একই জায়গায় বসে আছি আমরা। এবং কিছুদিন আগে আমাদের একটা ফ্রেন্ড খুব মজা করে বলতেছিল যে সে একটু এমবেসড হয়ে বলতেছিল যে সে বলতেছে তার ড্রাইভারও নাকি এটা। তো সে তার ড্রাইভার তাকে নাকি বলতেছে যে আপা আজকে যাবেন নাকি ওই প্রোগ্রামে? তো সে বলতেছে, হ্যাঁ যাবো তো। তুমি কিভাবে জানো? আপা আমিও তো একই গ্রুপের। এই যে একটা মানে আমি এটাতে খুব, ও যখন বলতেছিল আমি খুব মজা পাচ্ছিলাম। মজা পাচ্ছিলাম এই কারণে যে ছোট বড় কিংবা এক একজনের এক একটা সামাজিক অবস্থান থাকতে পারে। তো একটা জায়গায় এসে আমরা হয়তো সেটা ভুলে যাওয়ার সুযোগ পাই। হয়তো অফিসে আমার ওই কলিগের সঙ্গে সম্ভব না যে সামাজিক অবস্থানটা ভুলে যাওয়া, কিন্তু যখন আমরা একটি গ্রুপে আসি, আমি যখন একটা কিছু শেয়ার করি, সে যখন খুব সেখানে একটা কমেন্টস করলো, কিংবা আমি তার একটা কিছুতে কমেন্টস করলাম, এই যে বিষয়গুলো, আমার কথা হলো কি, মানে আমরা দেশ পরিবর্তন করবো না, রাষ্ট্র পরিবর্তন করবো না, সমাজ পরিবর্তন করবো না, কিছু করবো না। নিছক হয়তো একটু বিনোদন পেলাম, একটু বিনোদনের আমরা নিজেরা নিজেদের বিষয়গুলো শেয়ার করলাম। এটাই যদি একটা গ্রুপ করে, আর যেটা কোর্সেট করছিল আমার কাছে ভালো লাগছিল, সেটা হলো যে কি, দুটো বিষয়। একটা হলো গ্রুপ থেকে একদম শুরু থেকেই মানে সাহায্য করা আমাদের 98 এর যারা একটু আহ, ভালো অবস্থায় নেই, তাদের জন্য একটু যদি কিছু করা যায়, এটা খুবই মানবিক একটা উদ্যোগ। এটা এই মুহূর্তে সবারই করা উচিত। আর দ্বিতীয় বিষয় হলো ওই যে পোস্ট অ্যাপ্রুভালের বিষয় না, হ্যাঁ আমি অ্যাডমিন হয়ে গেলাম, আমি কি হনুরে, অনেকের মধ্যে একটা ভাব আছে, এই জিনিসটা না থাকাই উচিত। পোস্ট অ্যাপ্রুভাল যার যার মতো মুক্ত মত তৈরি, সে সেখানে তার নিজের মতটা তৈরি করুক, নিজের মতটা লিখুক। কিন্তু ওই যে একটা কথা আমরা সবাই ভাব সম্প্রসারণে পড়ে এসেছি, নিশ্চয়ই আমরা একই সিলেবাসে পড়ছি, সবার মনে থাকার কথা, ওই যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, মনে আছে তো না সবার? তো এই যে একটা আমরা স্বাধীনতা সবাইকে পেলাম, আমরা সবাই নিচ্ছি, দিচ্ছি, কিন্তু আমাদের নিজেরও দায়িত্বশীলতা একটা বিষয় আছে যে আমরা এমন কোনো পোস্ট করব না যে পোস্টটাতে আমার আরেকটা বন্ধু এমব্রেসড হবে, কিংবা বিব্রত হবে, অপমানিত হবে, ছোট হবে। আমাদের এখানে অনেকগুলো নারী বন্ধু আছে, আমাদের অনেক, মানে যাদেরকে আমরা হয়তো, আমি তার সমান নয় হয়তো সামাজিক অবস্থা, তাকে আমি কটাক্ষ করবো না, কিংবা অনেকে আছে আমার থেকে হয়তো ছোট, তাকে আমি কটাক্ষ করবো না। এই যে সবার মধ্যে একটা বন্ধন, সবার মধ্যে একাত্মতা, আমার মনে হয় এটা অনেক বেস্ট। আর যেটা বলছিলাম যে তুমি যে প্রশ্নটা করছিলে আমাদের দেশে কি অবস্থা হবে, আমাদের দেশে কি অবস্থা হবে, আসলে এটা কি, আমরা তো আর বিশ্বের বাইরে না, পুরো বিশ্ব এখন খুব কঠিন একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতেছে। খুবই কঠিন, ভয়াবহ কঠিন। এমন একটা ভয়াবহ কঠিন যে বিশ্বের অর্থনীতি চেঞ্জ হয়ে যেতে পারে। বিশ্বের 1 নম্বর অর্থনীতিতে যে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, তারাই কিন্তু 1 থেকে কয় নম্বরে চলে যায় তার কোনো ঠিক নেই। চীন চলে আসতে পারে সামনে, বিশ্বের রাজনীতি চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ এই মুহূর্তে মানুষ দেখবে কি, বিশ্বের কোন দেশের রাষ্ট্রপতি, কোন দেশের প্রধানমন্ত্রী, তিনি এই পরিস্থিতি মোকাবেলায় বিশ্বকে লিড দিতে পারছেন। তার হাতে কিন্তু বৈশ্বিক রাজনীতি চলে যাবে, যেটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখেছি। এই ধরনের পরিস্থিতি তো আর সচরাচর তৈরি হয় না, ধরো 100 বছর 150 বছর পর পর তৈরি হয়। এইসব পরিস্থিতিতে এখন বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি সবকিছু চেঞ্জ হয়ে যাবে। আমাদের মতো দেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জের কি কারণে, আমাদের উন্নয়ন কিংবা আমাদের অনেক কিছুই বিশ্বের অন্যান্য দেশের উপর নির্ভরশীল। আমাদের গার্মেন্ট শিল্প, যেটা আমাদের মোট
রপ্তানি 83%। চিন্তা করে দেখো সেই গার্মেন্টস শিল্প কত বড় একটা দুঃসহ সময় কাটাচ্ছে। কারণ বেশিরভাগ গার্মেন্টস বন্ধ করে দিতে হচ্ছে, যেগুলো খোলা রাখা হচ্ছে সেটা ভালোভাবে চলছে না, অনেকে অর্ডার বাতিল করে দিচ্ছে। তার মানে কি আমাদের মূল রেমিটেন্সের একটা বড় জায়গায় ধাক্কা পড়লো। দ্বিতীয় বিষয় হলো আমাদের যে শ্রমিক ভাইয়েরা আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আছে, তাদের সবাইকে ফেরত পাঠাচ্ছে। প্রায় 1 লাখের কাছাকাছি শ্রমিক ফেরত আসছে। আজকে মঙ্গলবার যখন আমরা কথা বলছি, আজকেই কুয়েত থেকে আসা শুরু হলো। এইভাবে আমি খুব তাত্ত্বিক কথা বলতেছি, মানে একটু হয়তো শুনতে বোরিং লাগতে পারে, কিন্তু এটাই হলো ফ্যাক্ট যে আমাদের রেমিটেন্স, আমাদের যে মধ্যপ্রাচ্যের রেমিটেন্স যোদ্ধা ছিল তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। আমাদের গার্মেন্টস শিল্প খুব বড় ধরনের ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছে। তার মানে আমাদের অর্থনীতি অনেক বড় ধরনের সমস্যা পড়বে। কিন্তু অনেক কিছু কাটিয়ে ওঠা সম্ভব, নির্ভর করছে কত দিন ধরে এটা চলবে। যেটা কিন্তু তুমি বলতে পারছো না, কোর্সের টিচার সে বলতে পারতেছে না, রুমানা বলতে পারতেছে না, আমি তো বলতে পারতেছি না। তার মানে এটা যদি অনেক লম্বা সময় ধরে চলে, আমাদের সবার কপালে দুঃখ আছে। একদম লিখে রাখো, সবার কপালে দুঃখ আছে। খোরশেদের স্কুল ইউনিভার্সিটির স্টুডেন্টরা ফি দেওয়া বন্ধ করে দেবে, অটোমেটিকলি তার ফি দেওয়া বন্ধ হয়ে যাবে। আমার প্রতিষ্ঠান কতদিন এবার চলতে পারে, আমার প্রতিষ্ঠানে সমস্যা হবে। সরকার এখন প্রণোদনা দিচ্ছে, সরকারি বিভিন্ন কর্মচারী কর্মকর্তা যারা করোনা আক্রান্ত হচ্ছে কিংবা যারা বিভিন্ন বিপদে আছে তাদেরকে সরকার কতদিন সেটা দিতে পারবে। তার মানে সামনে আমাদের অনেক বড় একটা ঝামেলা অপেক্ষা করতেছে। এবং সেই ঝামেলাটা, মানে অনেকক্ষণ নেগেটিভ কথা বললাম, তো একটা পজিটিভ কথা বলে শেষ করি। সেটা হলো আমি না আবার একদিকে আলো দেখি। আলো দেখি কেমন? ধরো সবাই বলতে কি হবে কি হবে, সব তো নষ্ট হয়ে যাচ্ছে, সব তো ধ্বংস হয়ে যাচ্ছে, অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে। আমি না সাবিনা এটা মনে করি না। আমার কাছে মনে হয় যে একটা ভালো কিছু হতে পারে। কারণ কি এখন যে অর্থনীতি আছে এটা কি ভালো অর্থনীতি? এখন কি ধনী গরিবের বৈষম্য নাই? এখন কি সমাজে আমাদের বাংলাদেশে এখন 20% নিচে হলো দারিদ্র সীমার নিচে মানুষ বাস করে, যারা দিনে এনে দিনে খাওয়া তাদের পক্ষে সম্ভব হয় না, তাদের 3 বেলা খাওয়া সম্ভব হয় না। এমনও তো হতে পারে যে এই বিশ্বটা সবকিছু ভেঙে টেঙে এমন একটা অর্থনীতি আসতে পারে যেখানে খুব চমৎকার একটা অর্থনীতি হবে। মানুষে মানুষের বৈষম্য কমে যাবে, মানুষের ধনী গরিবের বৈষম্য কমে যাবে, সবাই খেতে পারবে। আমাদের এই যে নেচারের দিকে তাকাও, কি চমৎকার এখন বাতাস। ঢাকা শহরে যখন বের হই, কালো ধোঁয়া নাই। আমরা শুনতে পাচ্ছি যে কক্সবাজারে ডলফিন এসে ঘুরতেছে, হালদা নদীতে চিটং এর ডলফিন এসে ঘুরতেছে। তুমি গাছের দিকে তাকাবা, পাতাগুলো কি সবুজ, ফুল ফুটতেছে। এই যে চমৎকার চমৎকার কিছু জিনিস হচ্ছে না, এগুলো যদি আমরা ধরে রাখতে পারি তাহলে হয়তো চমৎকার কিছুই আমরা হয়তো শেষ পর্যন্ত পেতে পারি। কিন্তু সবকিছু আসলে নির্ভর করবে কি, বিজ্ঞান এখন ফেল বেড়ে গেছে। মানে যারা বড় বড় জ্যোতিষী তারা বলতে পারতেছে না কি হবে। এটা মহামারী, তো একজনের মহামারী, এটা আল্লাহ প্রদত্ত। তো আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত হয়তো আল্লাহ তার বান্দাদের জন্য খারাপ কিছু রাখবেন না। তবে আমাদের সমাজ অনেক বড় একটা শিক্ষা, এই শিক্ষাটা যদি আমরা নিতে পারি তাহলে ভালো কিছু পাবো। আর যদি আবার কালকে সকালে ভুলে যাই, আবার কালকে সকালে সে আগের মতো নষ্ট জীবনে চলে যাই, তাহলে আবার সে আমাদের কপালে দুঃখ থাকবে। কিন্তু আমরা যদি শিক্ষাটা নিতে পারি তাহলে ভালো কিছু আসতে পারে ইনশাল্লাহ। ধন্যবাদ সাবিনা, তোমাকে। আমাদের আমাদের হাতে আর 4 মিনিট সময় আছে। 3 মিনিট, 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে। 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, আমি তাহলে এই সুযোগে শেষ। একটু বলে রাখি, আমাদের আগামী শুক্রবার আবারও একটা ডাক্তারদের লাইভ হবে, যেখানে ডাক্তার মেহেদী হাসান শিশু বিশেষজ্ঞ হিসেবে থাকবে। এবং আমাদের সাথে আরেকজন আমরা গাইনি বিশেষজ্ঞ আনবো, পাশাপাশি আমাদের অন্য গেস্টও থাকবে। তো আমরা টাইমটা হয়তো বা পরবর্তীতে জানিয়ে দিব। তবে শুক্রবার এবং মঙ্গলবার আমাদের প্রতি সপ্তাহে লাইভ গুলো ঠিক থাকবে। আমার মনে হয় তুমি রোমানা থেকে লাস্ট কোশ্চেন নিয়ে আমরা আস্তে আস্তে শেষের দিকে গেলে ভালো হবে আর কি। আচ্ছা, রুমানাকে শেষ কোশ্চেনটা করি। সেটা হচ্ছে যে রুমানা, রুমানা কি তৈরি আছো তো? হ্যাঁ, পেরেছি। আচ্ছা, তুমি কি পরামর্শ দিতে পারো যে আমাদের বন্ধুদেরকে, যে লকডাউনে কিভাবে সবাই সময়টা কাটাবে, কি করবে? খুব সংক্ষিপ্ত ভাবে তুমি একটু বলো, যেহেতু সময় বেশি নেই। আমি ধন্যবাদ। আর সবাই ভালো থেকো। আমি প্রথমে একটু সংক্ষেপে বলার জন্য বলি যে সবাই ভালো থেকো, হয়তো আমাদের কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে। আমি যেভাবে লকডাউনটা কাটাচ্ছি, যেটা আমার অনুভূতি ছিল সেটাই বলছি। আমি যখন থেকে লকডাউনে পা রাখলাম, আমার কাছে মনে হলো যে 5টা দিন কেমনে যাবে, 10টা দিন কিভাবে যাবে, এভাবে করে আজকে কতগুলা দিন চলে গেল। মনে হচ্ছিল, তখন হচ্ছিল এটা কি সম্ভব নাকি। তারপরে আরো প্রথম দিকে যখন 8 তারিখের কথা হ্যাঁ, একটু শুনলাম, সংক্ষিপ্ত করে বলো রুমানা। হ্যাঁ, হ্যাঁ, সবাই একটু বলাবলি জোরে বলো। করছে 48 ঘন্টার একটা লকডাউন দিলে হয়তো সেই তখনও কিন্তু সেই 48 ঘন্টার লকডাউনের কথা কেউ কানে নেয়নি, 72 ঘন্টার কথা কেউ কানে নেয়নি।
তারপরে আমরা কিন্তু লকডাউনে এসেছি এবং চলছি লকডাউন। তা আমি সবার জন্য পরামর্শ যেটা দিব হচ্ছে লকডাউনকে এটা আমাদের একটা যুদ্ধক্ষেত্র মনে করে এখানেই কাটিয়ে নিতে হবে। এখন এই এই লকডাউনের ভিতরে থেকেও নিজের মতো করে নিজেকে সময় দিয়ে বা নিজের পরিবারকে সময় দিয়ে মানে আরো যেভাবে আর কি ভালো থাকা যায়, মন খারাপ করলে চলবে না। যে এই লকডাউনের সময়টাকেই মনে করতে হবে যে আমাদের যুদ্ধ, এখানেই আমাদের অস্ত্র, এটাকে আমরা জয় করতে হবে। আচ্ছা, আর ওইটুকুই ধন্যবাদ বলবো, রুমানাকে। সবাই ভালো থাকুক। হ্যাঁ, আমি বিদায় নিচ্ছি। আচ্ছা আর সবাই ভালো আচ্ছা, থাকুক। আমরা একসাথে ধন্যবাদ বিদায় সবাই। নিব, স্ক্রিনে থাকো। হ্যাঁ, আমি হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আর সবাই আমাদের সাথে ছিলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রুপে। সবাই আবার 10 সেকেন্ড করে একটু বলুক, হ্যাঁ। হ্যাঁ, সবাই। আর আমি যাওয়ার সময় আমি শুধু আমি যেহেতু কবিতার মানুষ, আমি নিরাশ করব না, সবাইকে একটু কয়েক লাইনের একটা কবিতা বলে আমি চলে যাব। তোমরা সবাই একটু বিদায় নাও সবার কাছ থেকে। আমি আচ্ছা, শুরুই, প্রথমে সেটা হলো কি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, করো, সেটা হলো কি, জুয়েল চালাও। আমার কাছে মনে হয় যে লকডাউনে আমরা যারা ঘরে থাকার সুযোগ পাচ্ছি, বন্ধুরা তোমরা অন্তত এইটুকু বলবো যে নিজের ইমিউনিটি সিস্টেমটা বাড়াও, এমন ভাবে চলো। কারণ আমার কাছে মনে হচ্ছে করোনা এমন একটা পরিস্থিতি দিয়ে যাচ্ছে, আমরা ইচ এন্ড এভরিবডি সবাই আক্রান্ত হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে, একদম সবাই। আমি মিন করে বলতেছি যে যদি বেঁচে থাকি এটা আমাদের ভাগ্য কিংবা নিজের যোগ্যতা বাঁচতে হবে। এখন খুব ভয়াবহ সময় সামনের দিকে যাচ্ছে, যেহেতু আমরা কোথাও ভালো কোনো ব্যবস্থাপনা পাচ্ছি না। এবং বিশ্বাস করো, ডাক্তারদের যে অবস্থাগুলো আমরা হাসপাতালগুলো কভার করতে গিয়ে দেখি, খুব ভয়াবহ অবস্থা। বাঁচতে হলে নিজের যোগ্যতা বাঁচতে হবে, নিজের ইমিউনিটি সিস্টেমটা বাড়াও, নিজের লাইফ স্টাইলটা পরিবর্তন করো। এবং আরেকটা কথা বলি, সবশেষ কথা, সেটা হলো যে অবশ্যই এই যে একটা সময় পেলাম আমরা ঘরে থাকার, এই ঘরে থাকার সময় ভালো একটা কোনো কাজ করি, পারিবারিক বন্ধনগুলো অনেক বেশি এরকম জোরালো করি, সবাইকে সময় দিই, যাতে বলতে পারি যে এই সময়টা আমি একেবারে নষ্ট করিনি, কিছু একটা করেছি, বাগান করেছি, বই পড়েছি, লেখালেখি করেছি, সাবিনা কবিতা পড়ছে, কবিতা পড়েছি, যা ইচ্ছা তাই করছি, কিন্তু কিছু একটা করেছি। অন্তত এইটুকু বন্ধুরা তোমরা নিজের কোনো একটা কাজ করো। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে কোনো একটা দিন নিশ্চয়ই। এবার এবার খোরশেদ একটু বলো। আচ্ছা, আমি বলি, আমি যেহেতু শিক্ষক মানুষ, আমি সবসময় পড়াশোনাটা একটু প্রেফার করি। আমি কিন্তু এই লকডাউনে এই পর্যন্ত কিন্তু 33টা সার্টিফিকেট অর্জন করছি, 33 বিশেষ করে বাংলাদেশ গভর্নমেন্টের যে মুক্ত পাঠের যে ট্রেনিং গুলো আছে এবং ডাব্লিউএইচ এর যে গাইডেন্স গুলো আছে, সবগুলো কিন্তু পরে পরে এই মডিউল গুলো শেষ করে এক্সাম দিয়েছি, সেখানে ভালো মার্কিং পেয়েছি। পাশাপাশি 33টা সার্টিফিকেট অর্জনের মাধ্যমে অনেক কিছু জানতে পারছি নতুন নতুন। হ্যাঁ, তো সেই হিসাবে আমি আশা করব বন্ধুরা তোমরাও ভালো কিছুকে গ্রহণ করো। আমরা এখন রমজান মাস চলতেছে, যারা কোরআন শরীফ পড়তে পারো কোরআন শরীফ পড়তে পারো, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছো তাদের পবিত্র যে ইয়াটা গ্রন্থ আছে সেটা পড়ো। আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাই, যাতে আমাদের এই দুর্যোগটা খুব সহজে কাটিয়ে উঠতে পারি এবং আমরা সামনে যদি আল্লাহর রহমতে দুর্যোগ সুন্দরভাবে কাটাতে পারি, এর পরবর্তীতে আমরা 98 এর বন্ধুরা ইনশাল্লাহ আবার সুন্দর একটা গেট টুগেদারের মাধ্যমে পরস্পরের সাথে পরিচিত হব। আর আমাদের এই লাইভ প্রোগ্রাম প্রতি মঙ্গলবার এবং শুক্রবার চলবে, টাইমটা আমরা একদিন আগে জানিয়ে দিব তোমাদেরকে। তো সেই হিসাবে সবসময় আমাদের সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে। আচ্ছা বন্ধুরা, সবাই তোমাদের কাছ থেকে বিদায় নিল। তো এখন আমি যেহেতু কবিতার মানুষ, আমার আমার সবকিছুতেই কবিতা থাকে, আমার কবিতার মাঝে আমি বাঁচি। আমাদের এই গ্রুপে আমাদের এক বন্ধু একটা কয়েক লাইনের কবিতা পোস্ট করেছিল, তো সেটা আমার কাছে খুব ভালো লেগেছিল। এটা আমার কবিতা না, ওর কবিতা। এবং ওর কবিতাকে মানে রিপ্লে করতে গিয়ে আরো অনেকে কবিতা লিখেছে ওর কমেন্টস বক্সে। সেই জন্য এই কবিতাটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমার আমার মনে হয়েছে যে সবাই এটা এটা খুব এনজয় করেছিল। তো সেই কবিতাটাই আমি তোমাদেরকে আজকে বলবো। যেদিন দেখা হবে মন ভরে সাজি, মায়া ভরা ওই দু চোখে একটু কাজল আঁকিস। যেদিন দেখা হবে নীল শাড়ি পরিস, ছোট্ট এক লাল টিপ কপালেতে দিস। যেদিন দেখা হবে সময় মতো আসিস, ওই কুচকুচে খোপায় তোর বেলি মালা গাঁথিস। যেদিন দেখা হবে রঙিন মেহেদি দিস, মেহেদি রাঙা ওই দুই হাতে কাচের চুড়ি পরিস। যেদিন দেখা হবে খালি হাতে আসিস, ভালোবাসায় ভরিয়ে দেব দুহাত ভরে নিস। বন্ধুরা,
আমি বিদায় আমাদের সিজার নিচ্ছি। আসছে, সিজারকে একটু হ্যাঁ, দাও, সর্বশেষও একটু। হ্যাঁ, হ্যাঁ, সিজার বিদায় নিবে। আমি সিজারকে বলছি, সিজার আমরা সবাই বিদায়ের জায়গাটাতে চলে আসছি। এখন আলহামদুলিল্লাহ তুমিও একদম সময় মতো চলে আসছো। তুমিও একটু সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও, আমাদের আর বেশি সময় নেই। ধন্যবাদ সাবিনা। সরি, আমাকে তো উঠে যেতে হলো ইফতারের জন্য, তো ইফতার করে আসলাম। মাঝখানে অনেকক্ষণ তোমাদের সাথে ছিলাম না, কি আলোচনা হয়েছে মিস করলাম অনেকক্ষণ। শোনার ইচ্ছা থাকলেও মানে উপায় ছিল না আর কি। তো আহ, আমি তো প্রথমে বলেই গেলাম তখন। তো আমাদের এই গ্রুপের এসএসসি 1998, এইচএসসি 2000 বাংলাদেশ, এই গ্রুপের যারা সদস্য আছে সবাইকে আমি আহ, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমরা চেষ্টা করব সবার সাথে একসাথে মিশে কিভাবে কোনো ভালো কিছু করা যায়, ডিফারেন্ট কিছু করা যায়, সেটা আমাদের চেষ্টা থাকবে। আমরা সেজন্য আন্তরিক সবাই। এই ব্যাপারে আমরা সচেতন, এবং এই ব্যাপারে আমরা কাজ করব আমাদের সাধ্যমতো। আর সবাইকে রমজানের শুভেচ্ছা। আর যেহেতু এখন একটা মহামারী চলছে, সবাই খুবই সমস্যার মধ্যে যাচ্ছে, স্বাভাবিক জীবন থেকে দূরে সবাই। সবাই সাবধানে থাকবে। স্পেশালি যেসব বিধিনিষেধ মানার জন্য বলা হয়েছে সেগুলো যদি আমরা মেনে চলি, আমাদের বাচ্চাদের এবং যারা বয়োজ্যেষ্ঠ আছে, আমাদের বাবা মা বা নানা নানি দাদা দাদি যারা আছেন, বয়স্ক যারা আছেন, তাদের জন্য আমাদের খুবই তাদের প্রতি আমাদের খেয়াল নিতে হবে, কারণ তারাই বেশি ভার্নালেবল এই সময়। তো তাদেরকে আমরা সাবধানে রাখার চেষ্টা করব। আর যে যেখানে আছো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করছি। আর টাইম টাইম তো কথা হবে, যোগাযোগ হবে। আর লাইভ চলাকালীন সময় অবশ্য কমেন্ট গুলো দেখা যায় না, সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি তোমাদের কোশ্চেন গুলো উত্তর দিয়ে দেবো। আর যে কোনো কিছু জানার থাকলে ইউ ক্যান আস্ক মি, দের ইজ নো প্রবলেম। যে কোনো সময় আমি অ্যাভেলেবল আছি, আমার সময় সুযোগ মতো তোমাদের সাথে যোগাযোগ করব, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবাই ভালো থেকো। আর আমার পক্ষ থেকে এই তো, থ্যাংক ইউ সো আচ্ছা, মাচ আমি ফর বিং সর্বশেষ উইথ আস। সর্বশেষ একটু ফয়সালকে ধন্যবাদ দিতে হবে। আমাদের আজকে সে পর্দার আড়ালে ছিল, ফয়সাল আদনান, যে আমাদেরকে এই টোটাল টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে যাচ্ছে। আমাদেরকে স্ট্রিমইয়ার্ড এর মাধ্যমে সে আমাদের প্রতিটা লাইভ প্রতি সপ্তাহে 2 দিন করে সে আমাদেরকে ভলান্টিয়ার ওয়ার্কস করে যাচ্ছে। তো ফয়সাল আদনানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সামনের দিনগুলোতে বন্ধুর এই সহযোগিতা আশা করি আমরা পাবো। আগামী শুক্রবার আমাদের ডাক্তারদেরকে নিয়ে এবং ডাক্তারের পাশাপাশি অন্য পেশারও যে কোনো বন্ধু আসবে। সুন্দর একটা প্রোগ্রাম হবে আশা করি। সেখানে শিশু বিশেষজ্ঞ এবং গাইনি বিশেষজ্ঞকে আনবো। বন্ধুরা, তোমাদের এই পরিস্থিতি যদি মানে ফ্যামিলিতে কোনো ধরনের সমস্যা ফিল করে থাকো, তাহলে শুক্রবারের লাইভ থেকে অনেক কিছুরই উত্তর পাবে আশা করি। তো আজকে যারা এসেছো, এহসান জুয়েল অনেক ব্যস্ত একজন মানুষ, প্রতিষ্ঠিত সাংবাদিক, সে আসছে, ধন্যবাদ। আমাদের সিজারের যদি অনেক কিছু শোনার ইচ্ছে ছিল, পরবর্তীতে তাকে আমরা দীর্ঘ সময়ের জন্য আনবো, কিন্তু বাংলাদেশ এবং লেবাননের এখন যে সময়টা আমরা নামাজের জন্য আগাইতে পারতেছি না, আবার সিজার ইফতারের জন্য সামনে যাইতে পারতেছে না, মানে এমন একটা টাইমিং। সে কারণে আজকে ওর থেকে অনেক কিছু আমরা শুনতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট একটা লাইভে আমরা বিস্তারিত শুনবো। তো সবাইকে আমরা আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ফয়সাল আত্তান, শুনতেছো? ফয়সাল কে আছো? নাই মনে হয়। ও ব্যাক স্টেজে আছে, অসুবিধা নেই, শুনে নিবে। হ্যাঁ, সবাই যাই হোক, সবাইকে ধন্যবাদ। আমাদের এই গ্রুপ সবার গ্রুপ, বন্ধুরা, আমরা সবাই মিলে এটাকে কাঁধে কাঁধ রেখে একসাথে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। সবাই সবাইকে ভালো থাকো, ধন্যবাদ। আসসালামু আমাদের আলাইকুম। গ্রুপের সাথে থাকো এবং বাসায় থাকো। আসসালামু আলাইকুম।